আজকে মেনলি তিনটা টপিকস নিয়ে আসলে আমরা ডিসকাস করব। ফার্স্ট অফ অল এসডিএলসি, এসটিএলসি, এই দুইটা মডেল পরিচিতি। সেকেন্ড হচ্ছে আমরা সফটওয়্যার টেস্টিং এর যেই টেস্টিং টাইপ গুলি ইউজ করি সেগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া, এবং 3 নম্বর হচ্ছে আমরা কিভাবে আসলে একটা বাগ রিপোর্ট করি। ঠিক আছে, সো প্রথম যেটা, আমাদের সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল ভার্সেস সফটওয়্যার, আই মিন এসটিএলসি বা সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল ভার্সেস এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আচ্ছা, সো এইখানে আপনাদের আমাকে একটু শেয়ার করেন যে কোনটা আসলে প্রথমে আসা উচিত, সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল নাকি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল? সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এক্স্যাক্টলি, কারণ কোন জিনিস টেস্ট করতে হলে আগে এটা ডেভেলপ হইতে হবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে আসলে একটা ফুড কুকিং হিসাব যদি চিন্তা করেন, ফুড যদি আপনার রেডি না হয়, ফুড যদি প্রিপেয়ার না করা হয়, আপনি কিন্তু টেস্ট করতে পারবেন না। সো ফার্স্ট অফ অল ইউ নিড টু প্রিপেয়ার দ্য ফুড, দেন ইউ হ্যাভ টু টেস্ট দ্যাট ফুড. Similarly, you have to prepare the software, then you have to test that software. Prepare means developing the software. So different kind of processes. আচ্ছা, এখন আমরা যেহেতু আসলে টেস্টিংটাকেই ফোকাস করতেছি, এই জন্য আসলে এসটিএলসি টাকেই প্রথমে রাখা হচ্ছে। ঠিক আছে, বাট আমি আসলে আপনাদের বোঝার জন্য আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটাকে আসলে আমি প্রথমে নিয়ে আসবো। আচ্ছা, সো প্রথম হচ্ছে আপনার এসডিএলসি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আচ্ছা, লাইফ সাইকেল বলতে আপনারা কি বোঝেন, বা জীবন চক্র বলতে কি বোঝেন? এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। আর একটু আমি এক্সপ্লেনেশন চাচ্ছি আপনাদের কারো কাছ থেকে। জন্ম থেকে শেষ, মানে একবারে তৈরি করা থেকে ভোক্তা ইউজ করা পর্যন্ত। হ্যাঁ, সো এটা হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে, অর্থাৎ রিকোয়ারমেন্ট গ্যাদারিং থেকে শুরু করে একদম, আমরা যেহেতু আসলে মোরাললেস আপনার সবাই তো আশা করি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের সবাই, রাইট? মোরাললেস আর যদি আই মিন এর বাইরেও হতে পারে, নট নেসেসারি যে আপনার সফটওয়্যার টেস্টিং বা ডেভেলপমেন্ট যেতে হলে আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে হতে হবে, নট লাইক দ্যাট। আপনাদের ইন্টারেস্ট থাকলেই হইলো, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা, আমি ধরে নিচ্ছি যে আপনারা মোরাললেস টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে। সো আমরা যখন কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে টেকনিক্যাল রিলেটেড ক্লাসগুলি করবো, আমরা মোস্ট অফ দ্য টাইম ট্রাই করবো টেকনিক্যাল যে টার্ম সেগুলো ইউজ করতে। ঠিক আছে, সো লাইফ সাইকেল বলতে আমরা বুঝি যে একটা একটা প্রোডাক্টের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ রিকোয়ারমেন্ট গ্যাদারিং থেকে শুরু করে একদম প্রোডাকশনে যাওয়া পর্যন্ত। এখন প্রোডাকশন বলতে আমরা কি বুঝতেছি? প্রোডাকশন বলতে আমরা বুঝি যে রিয়েল ওয়ার্ল্ড, রিয়েল ইউজার যারা আছে তাদের হাতে সফটওয়্যারটা পৌঁছে দেওয়া, হাতে বলতে তাদের ডিভাইসে। ঠিক আছে, সো গুগল প্লে স্টোর অর সাম। বলেন। ডিপ্লয়মেন্ট পর্যন্ত। এক্স্যাক্টলি, হ্যাঁ, ডিপ্লয়মেন্ট পর্যন্ত। এখন ডিপ্লয়মেন্ট বলতে তো আসলে আপনার, আপনাকে তো একটা মাধ্যমে যেতে হবে। এখন ডিপ্লয়মেন্ট বলতে আসলে আপনার আলফা টেস্টিং, বিটা টেস্টিং আপনি ডিপ্লয় দিয়ে দিন, কিন্তু যখন আপনি প্যাকেজ আকারে দিচ্ছেন, ঠিক আছে, যদি আপনার ইয়া হয়, সেটা আপনার মোবাইল অ্যাপস হয়, সেটাকে প্যাকেজ আকারে দিবেন। ঠিক আছে, বা আপনি এপিকে ফাইল তৈরি করে দিচ্ছেন, দেওয়ার পর দেন হচ্ছে গুগল প্লে স্টোরে আপনি দিয়ে দিচ্ছেন, সাম আদার প্লেসেস, যাতে করে ওইখান থেকে আপনার ফাইনালি আমাদের আমাদের যে টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড যে কাস্টমার, তারা যাতে ওইখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারে, মোবাইল অ্যাপস এর ক্ষেত্রে। আর ওয়েব অ্যাপস এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা কোনো একটা পার্টিকুলার সার্ভারে ডিপ্লয় দিচ্ছি, এবং তারপরে আমাদের যে টার্গেটেড যারা ইন্ড ইউজার আছেন, তারা যাতে ওইখান থেকে ওই ইউআরএলটা দিয়ে তারা যাতে ইউজ করতে পারেন এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা। দ্যাট ইজ আওয়ার সোল টার্গেট। এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে টোটাল কতগুলো স্টেপ থাকে, এবং এটা মেইনলি হচ্ছে আপনার ডেভেলপার, মেইনলি না, এটা আসলে ডেভেলপার ইউজ করে। এখানে টেস্টিং এর, এখানে আমরা টেস্টারদের তেমন কোনো ইনভলভমেন্ট থাকে না, মোরলেস। কিন্তু এখানে একটা একটা আপনার ছোট একটা পার্ট থাকে, সেটা হচ্ছে ইউনিট টেস্টিং। ঠিক আছে, যেমন এইখানে একটা টেস্টিং এর একটা পার্ট আছে, যদিও এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, কিন্তু আপনারা হয়তো একটা টার্ম হয়তো ইদানিং শুনে থাকবেন, সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট। এই টার্মটার সাথে কি পরিচিত? কোনটা স্যার, আবার বলুন। আচ্ছা, দেখবেন যে বিভিন্ন জায়গায় সার্কুলার থাকে যে মানে হায়ারিং সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্ট।
এই টার্মটার সাথে কেউ পরিচিত কিনা? এটা শুধু একটা পার্ট বোঝাচ্ছে, মানে টেস্টের যে পার্ট আছে মানে পুরা এসকিউটা না, মানে একটা পার্ট অংশ না, বোঝাচ্ছে। পার্ট হলেও দেখবেন আপনার যখন বিডি জবস বা অন্য কোনো আপনার জব পোর্টালগুলিতে যাবেন, দেখবেন যে 3 ধরনের কিউ এর কথা বলা থাকে। এক, এসকিউ ইঞ্জিনিয়ার; সেকেন্ড, ফুল স্ট্যাক এসকিউ ইঞ্জিনিয়ার; থার্ড, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্ট। এর মধ্যে আপনারা প্রথম ক্যাটাগরি সার্কেলটা বেশি পাবেন, যে এসকিউ ইঞ্জিনিয়ার আমরা চাচ্ছি, লাইক দিস, ঠিক আছে। কিন্তু সেকেন্ডটা অর্থাৎ ফুল স্ট্যাক এসকিউএ, ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড দুইটাই যারা টেস্ট করতে পারে, এবং থার্ড, এটা হচ্ছে আসলে আমি বলবো যে এখানে কোডিং এর হিউজ একটা আপনার ইম্প্যাক্ট থাকে, বা কোডিংটা হিউজ পরিমাণে জানতে হয়, সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্ট। তাদেরকে বলা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট অর্থাৎ সফটওয়্যার ডেভেলপার, বাট কিসে? ইন টেস্ট, টেস্টিং এর ক্ষেত্রে। তার মানে কি? এর মানে হচ্ছে পার্ট কি থাকবে? হ্যাঁ, তার মানে হচ্ছে তার মানে হচ্ছে তারা হচ্ছে কাইন্ড অফ টেস্টার যদিও, বাট তারা হচ্ছে 50-50, অর্থাৎ তারা ডেভেলপমেন্টও করতেছে, টেস্টিংও করতেছে। এখন আপনারা বলতে বলতে পারেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং টেস্ট, তারা কি কোডিংও করে? হ্যাঁ, কোডিংও করে, বাট ক্ষেত্র বিশেষে তারা আপনার যখন ডেভেলপার কোডটা করে দেয়, তারা ক্ষেত্র বিশেষে যদি তাদের এক্সপার্টাইজ থাকে ওই ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে, তারা তখন হচ্ছে ডেভেলপারকে পিয়ার রিভিউতে সহযোগিতা করেন, বা তাদের যদি ওই ধরনের এক্সপার্টাইজ থাকে পার্টিকুলার এরিয়াতে, তারা ওটা দেখেন, স্টেটমেন্ট ব্রাঞ্চগুলি দেখেন, কোডিং এর দেখার পরে তাদের এবং তার ডিবাগ ক্ষেত্র বিশেষে ডিবাগ পর্যন্ত করেন, করার পরে তার ইউনিট টেস্টিংটা ক্ষেত্র বিশেষে তার নিজেরাই করেন, ঠিক আছে। ক্ষেত্র বিশেষে তার নিজেরাও ইউনিট টেস্টিংটা করেন। এবং এই সমস্ত টেস্ট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে যেটা হয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং টেস্ট তারা করে কি, কখনো কখনো মানে আপনার অটোমেশন টেস্টিং এর ক্ষেত্রে তারা নিজেরাই কোডিং করেন এবং নিজেরাই ওই টুলসটাকে ইমপ্লিমেন্ট করেন, এখানে তার ডেভেলপারের কোনো সহযোগিতা নেন না। আর যাদের হচ্ছে কোডিং এক্সপিরিয়েন্স কম, অটোমেশন টেস্টিং এর জন্য অনেক ক্ষেত্রে ডিপ লেভেলের কোডিং এর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে তাদের কলিগ ডেভেলপার যারা থাকেন তাদের হেল্প নিয়ে ওই কাজটা কমপ্লিট করেন। সো দ্যাটস আ ডিফারেন্ট থিং। আচ্ছা, সো সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতগুলো ফেজ আছে। এক নম্বর হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিংটা কি বলা হচ্ছে, যে আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম অ্যান্ড ডিফাইন দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট, সেট গোলস, অ্যালোকেট রিসোর্সেস অ্যান্ড ক্রিয়েট এ প্রজেক্ট প্ল্যান উইথ টাইমলাইন্স। তার মানে প্ল্যানিং এর ক্ষেত্রে আমার দুইটা ফেজ থাকতেছে। প্রথম হচ্ছে আমাকে যে আমার কাস্টমার সে আমাকে যে প্রবলেমটা দিচ্ছে, সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করা এবং স্কোপটা ডিফাইন করা। কারণ আপনি যদি কোনো একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এটা হচ্ছে একদম মানে ক্রুশিয়াল পয়েন্ট, যে আপনার প্ল্যানিংটা প্রপার হইতে হবে। কারণ প্ল্যানিংটা যদি প্রপার না হয়, আপনার বাকি প্রত্যেকটা স্টেপে ইম্প্যাক্টটা পড়বে। তার মানে দেখা যাবে যে হয়তো আপনাকে একটা কাজ দিচ্ছে, ফর এক্সাম্পল হয়তো $500 বা $1000, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে আপনি খরচ করে ফেলছেন $2000, বাট আপনি কাজ কাজ উঠে দিতে পারতেছেন না, বিকজ অফ ইউর প্ল্যানিং, ঠিক আছে। বিকজ অফ ইউর প্ল্যানিং। এখন প্ল্যানিংটাকে হচ্ছে আপনার প্রপার হইতে হবে। এখন প্ল্যানিংটা কিভাবে প্রপার হইতে হবে, এটা হচ্ছে যারা প্ল্যানিং করবেন, এটা হচ্ছে তাদের দায়িত্ব যে প্রপার প্ল্যানিংটা করা। প্ল্যানিং এ যারা ইনভলভ থাকবেন তাদের আসলে এক্সপার্ট হতে হবে। এখন প্ল্যানিং এ যদি এমন কোনো মানুষ থাকে যারা আসলে জানেনই না যে প্রপার প্ল্যানিং কিভাবে করতে হয়, দেন আমি বলবো যে এটা খুব ডেঞ্জারাস, ঠিক আছে। তো প্ল্যানিংটা হচ্ছে একটা ভাইটাল একটা পার্ট আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে, নট নট নেসেসারিলি আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট, আপনার টেস্টিং এর ক্ষেত্রেও প্ল্যানিংটা হচ্ছে একটা ক্রুশিয়াল পার্ট। কারণ আমি অ্যাজ এ ম্যানেজার, আমি অ্যাজ এ কিউএ যদি প্রপার টেস্টটা না করতে পারি, আমার টোটাল যে রেস্ট অফ দ্য স্টেপস, আমি প্রত্যেকটা জায়গায় টাইমটা ওয়েস্ট করবো, এবং ফাইনালি দেখা যাবে যে আমাকে যে টাইমলাইনটা ক্লায়েন্টের কাছ থেকে আমি নিচ্ছি, ঠিক আছে, বা তাকে আমি দিচ্ছি যে এত সময়, ফাইনালি দেখা যাবে আই উইল মেস আপ উইথ দিস টাইমিং। সো এই টাইমিংটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকা, প্ল্যানিং এর ব্যাপারে কেয়ারফুল থাকা। সো আমাকে প্ল্যানিং এর ক্ষেত্রে প্রথম আমাদের কাজ হচ্ছে রিকোয়ারমেন্টটা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করা, যে আমার কাস্টমার কি চাচ্ছে, আমার ক্লায়েন্ট কি চাচ্ছে, তার প্রবলেমটা বোঝার পরে স্কোপটা ডিফাইন করা, যে হ্যাঁ তুমি এই প্রবলেমটা তোমার প্রবলেম এই, আমি সলিউশন বা আমার হচ্ছে স্কোপ, বা আমি কোন কোন দিকে, ফর এক্সাম্পল বিকাশের যে কাস্টমার, সে আমাকে বলবে বিকাশের তুমি হচ্ছে ইয়া করে দাও, বিল পেমেন্টের আমি ফিক্সিংটা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি এগ্রি করলাম যে বিল প্ল্যানিং এ আমি ফিক্সিংটা দিব।
আচ্ছা, এই ফিক্সিং এর জন্য এখন বিল প্ল্যানিং বলতে মানে ধরেন বিল প্ল্যানিং মানে বিল পেমেন্ট বলতে আসলে আমি কি বুঝি? বিভিন্ন ধরনের বিল পেমেন্ট হতে পারে। তিতাসের তিতাস গ্যাসের বিল পেমেন্ট হতে পারে, বিদ্যুতের বিল পেমেন্ট হতে পারে, পানির বিল পেমেন্ট হতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার মেডিকেল বিল পেমেন্ট হতে পারে, অথবা আমার কোনো গ্রোসারি আমি কেনাকাটা করেছি সেটা বিল পেমেন্ট হতে পারে। সো 5 ধরনের বিলিং এর কথা আমি কিন্তু already বলে ফেলছি। এখন ক্লায়েন্ট আমাকে বললো যে আপনি বিল পেমেন্টের অপশনটা ঠিক করে দিন, বা এটা ফিক্সিং আমার দরকার, এটার ইমপ্রুভমেন্ট আমার দরকার। ফাইন, আমি এক কথা বললাম ঠিক আছে, আমি বিল পেমেন্টে আমি মডিউলটা আপনার জন্য আমি ডিজাইন করে দিচ্ছি, ডেভেলপ করে দিচ্ছি। ক্লায়েন্টের সামনে এগ্রিমেন্ট হয়ে গেল, কিন্তু এখন ক্লায়েন্ট মনে করতেছে যে ঠিক আছে, সে তো বিল পেমেন্ট বলছে, আমাদের সব ধরনের বিল পেমেন্ট আমি করতে পারবো। আর আমি হয়তো চিন্তা করতেছি যে হয়তো ঠিক আছে বিল পেমেন্টের কথা বলতেছে, আমি অ্যাজ এ ক্লায়েন্ট 5টা বিলের কথা আমি চিন্তা করতেছি। না, আমি চিন্তা করলাম বিল পেমেন্ট, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা বিল পেমেন্ট হইলেই মনে হয় হবে, হয়তো বিদ্যুতের বিল পেমেন্ট হইলেই হবে, বাকিগুলো দরকার নেই। আমি আমার মতো করে সময় নিয়ে বিদ্যুতের বিল পেমেন্ট করে তাকে আমি ওইভাবে ডেভেলপ করে দিলাম। এখন ফাইনালি দেখা যাবে যখন তাকে আমি একটা কাজ শুরু একটা সার্টেন এর পরে যখন যাই বলতেছি যে আপনার জন্য আমি এই মডিউল ডিজাইন করছি, অলরেডি করে ফেলছি, সে তার এক্সপেকটেশন থাকবে তাহলে বাকি মডিউল গুলো কোথায়? তখন আমি তখন আসলে এটা প্রবলেম হয়ে যাবে, যে আসলে আমি রিকোয়ারমেন্টে বুঝতে পারি নাই। সে চাচ্ছিল বিল পেমেন্ট বলতে আমি সব ধরনের বিল পেমেন্ট আমি করতে পারবো, বিকাশ, বাট আমি মনে করছি একটা। এখন আমি তাকে বাজেটও দিচ্ছি ওই হিসেবে, একটা হিসেবে বাজেট আমি দিচ্ছি, যার ফলে একটা ইনকনসিস্টেন্সি এখানে তৈরি হয়ে যাচ্ছে। সো এটা মেক শিওর করা যে স্কোপটা আমি প্রপারলি বুঝতে পারছি, তার প্রবলেমটা আমি বুঝতে পারছি, সেই অনুসারে আমি স্কোপটা, যখন সে আমাকে বলতেছে বিল পেমেন্ট মডিউলটা ডিজাইন করে দিতে হবে, এটা হচ্ছে তার প্রবলেম। সে বিল পেমেন্ট করতে পারতেছে না, দিস ইজ হিজ প্রবলেম, হার প্রবলেম। নাও আমাকে ডিফাইন করতে হবে যে কোন কোন এরিয়া, আমাকে ওইটা ফিক্স করতে হবে, কোন কোন এরিয়া। এই 5টা এরিয়াতে আমি বিল পেমেন্টের আপনার মডিউল ডিজাইন করে আমি দিচ্ছি। সো 5টা এরিয়াতে আমার কতটুকু সময় লাগতে পারে, ঠিক আছে? কতটুকু সময় লাগতে পারে আমার, কতগুলো রিসোর্স আমাকে এখানে আপনার ইউজ করতে হবে, ঠিক আছে? সেই অনুসারে আমি একটা প্রজেক্ট প্ল্যান করে টাইম লাইন দেওয়া হয়। 5টা মডিউলে আমার কতটুকু সময় লাগতে পারে, ফর এক্সাম্পল আমি যদি 5টা মডিউলে 5টা রিসোর্স আমি ইউজ করি, আমার হয়তো 5 মাস সময় লাগবে, আমি তার কাছে ওই সময়টা নিলাম। সেকেন্ড হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। এই পয়েন্টটা কি আছে? অ্যানালাইজ দ্য প্রজেক্ট ফিজিবিলিটি ফ্রম টেকনিক্যাল অপারেশনাল এন্ড ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভস। তার মানে হচ্ছে যখন যখন হচ্ছে সম্ভাব্যতা যাচাই করা, তার মানে হচ্ছে যখন আমাকে সে একটা প্রজেক্টের কথা বলতেছে, আমাকে প্রথম প্ল্যানিং ফেজে হচ্ছে আমার এখানে টেকনিক্যাল ইনভলভমেন্ট কম, এখানে হচ্ছে আমার হাই মানে একদম টপ লেভেল বার্ডস আই ভিউ থেকে আমাকে দেখতে হচ্ছে। সেকেন্ড ফিজিবিলিটি স্টাডি, এইখানে হবে আমার ডিটেলস গ্রাউন্ড ব্রেকিং, অর্থাৎ টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার এই প্রজেক্টে কতটুকু সময় লাগতেছে, ঠিক আছে, এবং এখানে কতটুকু আমাকে পয়সা খরচ করতে হবে, এগুলা স্টাডি করা। এবং সেই অনুসারে আমার একটা একটা হচ্ছে আপনার মানে কি বলে ডিসিশন নেওয়া যে আসলে আমি প্রসিড করবো কিনা। কারণ ক্লায়েন্ট বললো যে আমাকে 5টা মডিউল ডিজাইন করে দিতে হবে, এখন সে আমাকে 5টা মডিউলের জন্য ফর এক্সাম্পল বাজেট দিচ্ছে 1 কোটি টাকা বা 50 লক্ষ টাকা। এখন আমি চিন্তা করে দেখলাম যে 5টা মডিউলের জন্য আমাকে রিসোর্স, প্রত্যেকটা মডিউলের জন্য অ্যাটলিস্ট আমাকে 5 জন করে রিসোর্স আমাকে ইউজ করতে হবে, তবে 5টা মডিউলে আমার 5 × 5 = 25 জন রিসোর্স আমাকে ইউজ করতে হবে, লাগবে কত? 6 মাস। এখন আমি হিসাব করে দেখলাম ক্লায়েন্ট আমাকে বাজেট দিচ্ছে 1 কোটি টাকা, বাট আমার এখানে খরচই আছে টেকনিক্যাল বিভিন্ন লিমিটেশনস প্লাস সময় সবকিছু মিলে আমি দেখতেছি আমার খরচ আছে হয়তো 90 লক্ষ টাকা, ঠিক আছে? এখন আমি চিন্তা করলাম যে 6 মাস বা 1 বছর আমি সময়, 1 বছর আমি সময় দিই সামান্য 10 লক্ষ টাকার জন্য, আমি এই কাজটা কেন করতে যাব? ঠিক আছে। সো যদি আমার কাছে মনে হয় যে আমার আসলে প্রফিট থাকতেছে না বা খুব সামান্য মার্জিনে থাকতেছে, সো আসলে এই ধরনের কাজ করতে আমার খুব একটা প্রফিট নাই, সেক্ষেত্রে যেটা করতে হবে আইদার আইদার আমি সেই প্রজেক্টটা নিব, অথবা আমি আমি হচ্ছে ফাইনালি অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ টপ লেভেল অথরিটি আমি ডিসিশন নেবো, ঠিক আছে আমি এটা প্রজেক্টটা বাদ দিয়ে দেবো, কারণ এখানে করে আমার খুব একটা লাভ নাই। এখন বাদ দিতে পারি 2টা কারণে, এক টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে কোনো লিমিটেশনস আছে, এটা আসলে এই মুহূর্তে করা যাচ্ছে না, টেকনিক্যাল লিমিটেশন, এটা আমার কোনো লিমিটেশন না, আমার ডেভেলপারের কোনো লিমিটেশন না, টেকনিক্যাল লিমিটেশন এটা। আপনার যখন রিয়েল ওয়ার্ল্ডে যখন কাজ করবেন তখন আপনার আসলে এই লিমিটেশন গুলি দেখতে পারবেন। So, এখন আসলে আমি যতই বলি লিমিটেশন, আসলে আপনাদের কাছে ভিজিবল হবে না অনেক কিছুই, বাট কিছু লিমিটেশন থাকে। একটা এক্সাম্পল দিই, যেমন টেকনিক্যাল লিমিটেশন কি, আমাদের
তো আপনারা হয়তো যারা সায়েন্স ফিকশন মুভি দেখেন আপনারা হয়তো জানেন যে ডাইমেনশনের কিছু ব্যাপার থাকে। সো সায়েন্টিস্টরা অনেক ক্ষেত্রে বলে ফোর্থ ডাইমেনশনের কথা বলেন, ফিফথ ডাইমেনশনের কথা বলেন, বাট ওইটা কিন্তু মুভিতেই দেখা যায়। বাট বাস্তবে কি ফোর্থ বা ফিফথ ডাইমেনশন কি এখনো কি আসলে ওই ধরনের কোনো ইমপ্লিমেন্টেশন কি আমরা দেখি? না ভাইয়া। দেখি না। এটা হচ্ছে একটা টেকনিক্যাল লিমিটেশন। ঠিক 100 বছর বা 200 বছর আগে যখন আমাদের যারা 100 বছর বাদ দিয়ে আমি জাস্ট 1990 বা আশির দশকেও যদি আমি যাই, আমি যদি বলতাম যে ওই টাইমে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই লেভেলে কাজ করবে, তাদের কাছে মনে হয়তো এটা অবাস্তব, এটা টেকনিক্যালি আসলে পসিবল না ওই সময়ের জন্য। বাট এখন 2025 সালে আমরা বলতেছি এআই উইল লিড দ্য ফিউচার। কিন্তু আজ থেকে 45 বছর আগে মানে 1980 সালে আমরা কিন্তু বলতে পারতাম না, কারণ তখন আসলে আমাদের টেকনোলজি অতটা আপডেটেড ছিল না। যার ফলে আমাদের ওই টেকনোলজি যারা কাজ করতেন তাদের আসলে ওই চিন্তা করার ক্যাপাসিটি ছিল না যে হ্যাঁ, বা ওই টাইমে আসলে আমাদের টেকনিক্যাল যে লিমিটেশন গুলি ছিল ওইটার জন্য আসলে আমাদের ওই ধরনের মানে চিন্তা ভাবনা করা পসিবল ছিল না যে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব। But এখন কিন্তু আসলে যাচ্ছে, গ্রাজুয়ালি এটা আপডেট হচ্ছে। হয়তো দেখা যাবে যে এই মুহূর্তে যে কাজটা করা পসিবল না ডিউ টু টেকনিক্যাল লিমিটেশনস, হয়তো আজ থেকে 10 বছর পরে বা 5 বছর পরে এটা ফিক্স করা যাবে বা এটা করা যাবে, বাট এই মুহূর্তে পসিবল না। সো আপনারা যখন ডিসিশন নেবেন এই ধরনের ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে, যে একটা প্রপোজাল যখন পাবেন, সেই প্রপোজালটা আপনারা যেটা করবেন যে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনার যদি প্রফিটেবল কিনা, সেটা হচ্ছে আপনারা ওইভাবে ডিসিশন নিয়ে ফিক্স করে ফেলবেন। ঠিক আছে? সো এই এই পয়েন্টে আসলে আমরা ডিসিশনটা নিব যে আমরা আসলে ডেভেলপমেন্টটা প্রসিড করবো নাকি প্রজেক্টটা বাদ দিয়ে দিব। আমার কথাই বুঝতে পারছেন? এইটা কিন্তু দেখেন সেকেন্ড পয়েন্টে বলাই আছে, প্রসিড উইথ ডেভেলপমেন্ট অর অ্যাবান্ডন দ্য প্রজেক্ট। আচ্ছা, 3 নাম্বার সিস্টেম ডিজাইন। তার মানে হচ্ছে এখন আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে, আমাদেরকে আমাদেরকে যে পয়সা দেওয়া হচ্ছে, সময় দেওয়া হচ্ছে, যে রিসোর্সের কথা বলা হচ্ছে, ইচ এন্ড এভরিথিং ইজ ফাইন, আমরা সামনের দিকে প্রসিড করবো, অর্থাৎ ডেভেলপমেন্টের দিকে আমরা যাব। এখন আমাদের যেটা করতে হবে, সিস্টেম ডিজাইনিং এর দিকে যেতে হবে, অর্থাৎ হাই লেভেল ডিজাইনের দিকে যেতে হবে বেসড অন দ্য রিকোয়ারমেন্ট। ঠিক আছে? অর্থাৎ হাই লেভেল ডিজাইন মানে ফ্লো চার্ট তৈরি করা। ঠিক আছে? এবং আপনারা ফ্লো চার্টের সাথে কি কেউ বা ইউএমএল ডায়াগ্রামের সাথে কেউ কি পরিচিত? ফ্লো চার্ট বা ইউএমএল ডায়াগ্রাম নাম জি শুনছেন বা কেউ জি আপনারা? ভাইয়া। জি শুনছি। জি। আচ্ছা, সো এই ডিজাইন গুলো অর্থাৎ আপনাদের এইগুলোকে আমরা হাই লেভেল ডিজাইন বলছি। সাধারণত এই এই হাই লেভেল ডিজাইন গুলি আমাদের প্রজেক্ট ম্যানেজার তৈরি করেন উইথ বিজনেস স্টেক হোল্ডার, এবং এর মাঝে বিজনেস অ্যানালিস্ট থাকতে পারে। তো তারা আসলে প্রজেক্ট ম্যানেজারের সাথে বিজনেস অ্যানালিস্ট অ্যাড হয়ে দেন আমাদের ক্লায়েন্টের কাছ থেকে হাই লেভেল মানে অ্যাপ্রুভাল নিয়ে দেন হাই লেভেল ডিজাইন গুলো তৈরি করে। এই ডিজাইনটা আসলে ক্লায়েন্টের খুব একটা হেডেক এই লেভেলে থাকে না, খুব একটা থাকে না যদি ক্লায়েন্ট খুব টেকনিক্যালি সাউন্ড না হয়ে থাকেন। আর যদি ক্লায়েন্ট খুব টেকনিক্যালি সাউন্ড হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট এই ধরনের সিস্টেম ডিজাইনও আসলে ইনভলভ থাকেন এবং সে রিভিউ করেন, হ্যাঁ আপনার যে ডিজাইনটা করছেন, ক্যান ইউ প্লিজ সাবমিট দিস ডিজাইন, আমি দেখতে চাই যে আসলে কোন ধরনের ডিজাইন আপনার তৈরি করছেন, যদি টেকনিক্যালি সাউন্ড হন। বাট নর্মালি মোস্ট অফ দ্য কেসেস আমাদের যারা ক্লায়েন্ট যারা থাকেন তারা আসলে টেকনিক্যালি হয়তো ওই লেভেলে সাউন্ড থাকেন না। তাদের মেইন কনসার্ন থাকে ইন প্রোডাক্টটা আমার পারফেক্ট কিনা অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট, দ্যাটস ইট। আচ্ছা, সিস্টেম ডিজাইন। সো এই ফেজে কি থাকে, যে ইনক্লুড আর্কিটেকচারাল ডিজাইন, ডাটাবেস ডিজাইন, ইউআই ডিজাইন এন্ড ডিফাইনিং সিস্টেম কম্পোনেন্টস। সো এই জিনিসগুলো আসলে মোটামুটি ডিজাইন করা হয় সিস্টেম ডিজাইনে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এইটা হচ্ছে একদম মোটামুটি রুট লেভেলের কাজ শুরু ডেভেলপমেন্টের ক্ষেত্রে, দ্যাট ইজ কোডিং। অর্থাৎ আপনার যে ডেভেলপার থাকবে তারা হচ্ছে অ্যাকচুয়াল কোডটা আপনার শুরু করে দিবে। ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা ব্যাপার যে আপনার কোডিং এর পার্টে হচ্ছে আসলে আপনার গ্রাউন্ড লেভেলে কাজ শুরু, এবং এখানে ডেভেলপাররা অর্থাৎ জুনিয়র ডেভেলপার, মিড লেভেল ডেভেলপার, সিনিয়র ডেভেলপার, ক্ষেত্র বিশেষে আপনার যে লিড যে আপনার ডেভেলপার থাকে সে পর্যন্ত ইনভলভ থাকেন। ঠিক আছে? লিড সাধারণত কোডিং এর ক্ষেত্রে যান না, কারণ ওনার কাছ থেকে প্রত্যেকে কে কি কাজ করতেছেন সেটা রিভিউ করা, এবং এট সাম পয়েন্ট কেউ যদি আটকে যায় কোথাও তাকে গাইডলাইন দেওয়া, বা ক্ষেত্র বিশেষে সে নিজেও করতে পারেন, বাট সেটা কোথাও কেউ আটকে গেলে
বাট সে নিজে আসলে একজন নর্মাল ডেভেলপারের মধ্যে সে কখনোই কাজ করতে যাবে না। সে যদি করতে যায় প্রজেক্ট জাস্ট টাইমে ডেলিভার দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে দেখেন এরপর হচ্ছে টেস্টিং, যেটা হচ্ছে ঘুরে ফিরে হয়তো টেস্টিংটা শুনলে মনে হয় কিউএর কাজ, না, এই টেস্টিং হচ্ছে আসলে ইউনিট টেস্টিং। ঠিক আছে, সো এখানে কি বলা আছে যে আফটার ডেভেলপমেন্ট দ্য সফটওয়্যার আন্ডারগোস টেস্টিং টু এনশিওর ইট মিটস দ্য রিকোয়ারমেন্ট। This phase involves verification and validation of the system through different types of testing, unit testing, integration testing, etc. আচ্ছা, সো এই টেস্টিংটা আসলে ইন জেনারেলটা আমি আসলে একটু একটু বলা আছে, বাট সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে এইখানে আসলে মেইনটা হচ্ছে আপনার ইউনিট টেস্টিংটা আপনি ফোকাস করেন, ইউনিট টেস্টিং এবং ইন্টিগ্রেশন টেস্টিং, এই দুটাকে, নট সিস্টেম টেস্টিং। সো ইউনিট টেস্টিংটা কি, গতকাল কিন্তু আমি বলছিলাম যে একটা ছোট্ট একটা মডিউল ডিজাইন করে সেটাকে ডেভেলপারের এনভায়রনমেন্টে টেস্ট করা। ঠিক আছে, কোড লেভেলের টেস্টিং, অর্থাৎ লুপ টেস্টিং, ব্রাঞ্চ টেস্টিং, ঠিক আছে, স্টেটমেন্ট টেস্টিং, এই টেস্টিং গুলো করা হচ্ছে। আর ইন্টিগ্রেশন টেস্টিং, তার মানে আমি 5টা ডিফারেন্ট পার্ট, আমি ফর এক্সাম্পল যেটা আমি বললাম বিকাশ এক্সাম্পল দিলাম, পাঁচটা জায়গায় আমাকে পেমেন্ট করতে হবে, বিদ্যুৎ, পানি, গ্যাস, মেডিকেল বিল, 4টা বা 5টা বিল আমি ডিফারেন্ট মডিউল গুলো আমি তৈরি করলাম। এখন ইন্টিগ্রেশন টেস্টিং এ মানে একসাথে বা এই 5টা বা 4টা মডিউল একসাথে ইন্টিগ্রেট করা, সিস্টেমে ইন্টিগ্রেট করে দেন দেখা যে আসলে সবগুলি প্রপারলি কাজ করতেছে কিনা। আচ্ছা, 6 নম্বর হচ্ছে ডেপ্লয়মেন্ট। তার মানে যখন আমার এই 5টা বা 4টা মডিউল আমার ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে, দেন আমি ডেপ্লয়মেন্টে যাব। ডেপ্লয়মেন্টে কি কি যাব, দ্য সফটওয়্যার ইজ ডিপ্লয়েড টু দ্য প্রোডাকশন এনভায়রনমেন্ট, অর্থাৎ আমার যখন ইউনিট টেস্টিং হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন টেস্টিং হয়ে যাচ্ছে, সিস্টেম টেস্টিং হয়ে যাচ্ছে, দেন আমি ডেপ্লয়মেন্টে যাব। ঠিক আছে, আর ডিপ্লয়মেন্টের পরে লাস্ট আমার কাজ হচ্ছে মেইনটেনেন্স, অর্থাৎ এই কাজটা করে সাধারণত এএমএস করে বা অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সার্ভিস, সেপারেট একটা টিম থাকে, তাদের কাজ হচ্ছে সফটওয়্যার ডিপ্লয় দেওয়া। সাধারণত এটা আপনার যখন হিউজ প্রজেক্টের স্কেলটা অনেক বড় থাকে তখন সাধারণত এই ধরনের কাজে যাওয়া হয়। ঠিক আছে, যখন প্রজেক্টটা অনেক বড় থাকে, বাট প্রজেক্ট যখন ছোট থাকে তখন আসলে এই ধরনের কাজ খুব একটা করা হয় না। আর এই যে ডেভঅপস টিম, তাই তো? বুঝি নাই। না, ডেভঅপস টিম তো, হ্যাঁ ডেভঅপস টিম থাকে, ডেভঅপস টিম সাধারণত সিআইসিডি কাজগুলি করে, কিন্তু ডেভঅপস টিম না, এটা এটা হচ্ছে মেইন কাজটা করে এএমএস টিম। হ্যাঁ, এএমএস কাইন্ড অফ, মানে এএমএস টিমটা আসলে ওটাকেও ডেভঅপস বলতে পারেন, কারণ এখানে ডেভঅপস যারা নাকি? থাকে হ্যাঁ ওইখানে যারা থাকে তাদের অবশ্যই ডেভঅপস নলেজ থাকতে হবে, আদারওয়াইজ তারা আসলে কাজটা করতে, সিআইসিডি বা অন্যান্য কাজগুলি যারা এই কাজগুলি প্রপারলি করতে পারবে না। হ্যাঁ, কাইন্ড অফ আপনি বলতে পারেন ডেভঅপস। ঠিক আছে, সো ডেভঅপস যারা থাকেন তারাই সাধারণত আসলে এএমএস এর কাজগুলি এখন করে থাকেন বেশি। আচ্ছা, সো এইখানে একটা লাস্ট একটা পয়েন্ট আছে যে ইট ইনভলভস ফিক্সিং বাগস, প্রোভাইডিং আপডেটস এন্ড মেকিং ইমপ্রুভমেন্ট বেসড অন ইউজার ফিডব্যাক। অর্থাৎ যখন এই ধরনের আপনার ইন্ডিভিজুয়াল ফিডব্যাক গুলি আসে তখন তাদের ফিডব্যাক গুলি কালেক্ট করা এবং তাদের সেই ফিডব্যাকের উপর বেস করে হচ্ছে তারা নোট রাখে, নোট রেখে হচ্ছে নেক্সট আমাদের যে মিটিংটা থাকে সেই মিটিং এ তারা এটা রেজ করেন যে হ্যাঁ নেক্সট আমাদের এই ইন্ডিভিজুয়াল থেকে এই ফিডব্যাক গুলি আসে, এই প্রোডাক্টের সাথে রিলেটেড, সো আমাদের এই জায়গাগুলি কাজ করতে হবে বা এই জায়গায় আমাদের ইমপ্রুভমেন্ট দরকার। ওকে, সো এটা হচ্ছে আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এবার আসি আমাদের মেইন পয়েন্ট, সেটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। ঠিক আছে, এটা বুকিশ ব্যাখ্যা আমি আর গেলাম না, কারণ আপনারা অলরেডি মনে হয় কিছুটা আন্দাজ করতে পারছেন ডেভেলপমেন্ট থেকে যে টেস্টিংটা কি। অর্থাৎ আমার একটা প্রোডাক্ট টেস্টিং এর শুরু থেকে, অর্থাৎ একদম রিকোয়ারমেন্ট ফেজ থেকে শুরু করে একদম প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিপ্লয় পর্যন্ত আমার যা যা কাজ করা দরকার। ঠিক আছে, রিকোয়ারমেন্ট গ্যাদারিং, তারপর হচ্ছে টেস্ট প্ল্যান তৈরি করা, টেস্ট ডিজাইন তৈরি করা, এনভায়রনমেন্ট সেট আপ করা, টেস্টিং করা, রিসোর্স টেস্টিং করা, তারপর হচ্ছে বা একটা সামারি রিপোর্ট তৈরি করা বা স্টেক হোল্ডারদের সাথে সেই রিপোর্ট শেয়ার করা এবং ফাইনালি প্রোডাকশনে যাওয়ার পরে ওইটাকে টেস্ট করে দেন বেসিক টেস্টিং ইন ডিটেইলস আমরা প্রোডাকশনে করি না, কারণ ওইটা আসলে ইন্ডিভিজুয়ালদের, মানে ওইটা ইন্ডিভিজুয়ালদের হাতে চলে যাচ্ছে। সো ওইখানে আসলে যাওয়া মানে হচ্ছে আমি যতই টেস্ট করি এখানে বাগ পাওয়া গেলে দিস গোস টু আস। সো ওইখানে যেটা বা পোস্ট প্রোডাকশন কেস বলা হয়, যেটা কিউদের জন্য আসলে একটা নেগেটিভ সাইড, পোস্ট প্রোডাকশন ইস্যু যখন আসে, অর্থাৎ প্রোডাকশনের ডিপ্লয়মেন্টের পর যখন কোনো ইস্যু আসে, ফার্স্ট যে কোশ্চেনটা সবার কাছ থেকে আসে সেটা হচ্ছে কিউ এইটা কি দেখে নাই, কিউ কি টেস্ট করে নাই, ওরা কিন্তু অন্য কাউকে ধরবে না। ঠিক আছে, সো
অ্যাজ এ কিউএ আমাদের বটম লাইন থাকতে হবে, আমাদের চোখে যা পড়বে আমরা বাগ আকারে পোস্ট করে দিব। দ্যাট কুড, মানে যেটা আমি বাগ বলতেছি হয়তো বা দেখা যাবে এটা বাগ না, ওইটা হয়তো বা ওয়ে টু অপারেটের জন্য ওইটা ওইভাবেই কাজ করে। বাট আমাদের কাছে যদি রিকোয়ারমেন্টের বাইরে আমরা কিছু পাই, আমরা জাস্ট পোস্ট করে দিব। ঠিক আছে, সেটা বিভিন্ন বাগ ট্র্যাকিং টুল আছে, আমরা সেখানে পোস্ট করে দিব। পোস্ট করলে সুবিধা কি আমি বলি, বাগ পোস্ট করার সবচেয়ে বড় সুবিধা কি, আপনার যদি ধরেন একটা জায়গায় টেস্ট করতেছেন, এখন টেস্টের ক্ষেত্রে রিকোয়ারমেন্টে বলা আছে 10টা জায়গায় আপনার টেস্ট করতে হবে, আপনি 10টা জায়গায় ঠিকই টেস্ট করছেন, ঠিক আছে। এখন 10টা জায়গায় টেস্টিং এর ক্ষেত্রে আপনি আপনার রিকোয়ারমেন্টে বলা আছে যে এইভাবে কাজ করবে, আপনি ওইভাবে কিন্তু টেস্ট করতেছেন, বাট এর বাহিরেও আপনি একটা দুইটা জায়গা পাচ্ছেন যেখানে আপনার সফটওয়্যার যেভাবে কাজ করা দরকার করতেছেন আপনি। না, আপনার কাজ হচ্ছে ওইটাকে রিপোর্ট করে রাখা। রিপোর্ট করে রাখলে কি হবে, প্রোডাকশন থেকে যখন ইন্ডিভিজুয়াল কমপ্লেন করবে, আপনি তখন ওই আপনার বাগটাকে দেখাইতে পারবে যে হ্যাঁ এই বাগটা তো আমি অলরেডি রিপোর্ট করে রাখছিলাম, বাট ডেভ টিম অথবা আমার প্রজেক্ট ম্যানেজার তারা এগ্রি করে নাই যে এটা আসলে বাগ হবে না। ঠিক আছে, সো আপনার চোখে যদি কোনো ইস্যু পড়ে আপনি সেটা রিপোর্ট করে রাখবেন। এটা সুবিধা কি, প্রোডাকশন থেকে কোনো ইস্যু আসলে যদিও সেটা আপনার অলরেডি রিপোর্ট ব্যবস্থায় থাকে, তারা আপনাকে ব্লেম দিতে পারবে না, কারণ সব জায়গায় আসলে দিন শেষে সামান হ্যাজ টু টেক দ্য ব্লেম। এটা হচ্ছে একটা মানে প্রফেশনাল লাইফের একটা বাস্তব কথা। ঠিক আছে, যে সামান হ্যাজ টু টেক দ্য ব্লেম। যখন আপনি একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে কাজ করবেন এবং পোস্ট প্রোডাকশন ইস্যু আসবে, দেখবেন যে ডেভ টিম কখনোই তাদের ঘাড়ে এটা নিতে যাবে না যে না এটা আসলে আমাদের রেসপন্সিবিলিটিস না, এটা কিউ মিস করছে। বাট হয়তো দেখা যাবে আমি কিউ পয়েন্ট অফ ভিউ থেকে পারফেক্টলি আমাকে যে রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে, আমাকে যে ডকুমেন্ট গুলো দেওয়া হচ্ছে, আমি সেই অনুসারে টেস্ট গুলো করছি এবং সেই অনুসারে আমি বাগগুলো পোস্ট করা, বাট এটা নট ইন মাই টেস্ট, বাট স্টিল দে আর ব্লেমিং আস। মোস্ট অফ দ্য টাইম আসলে এটাই হয়। ঠিক আছে, খুব কম ক্ষেত্রেই হয় কনস্ট্রাকটিভ আসলে ক্রিটিসিজমটা করা হয়। মোস্ট অফ দ্য কেসেস আসলে এটা কিউএ কে সবার আগে বলা হয় যে আপনারা তাহলে কেন এটা পাস হয়ে গেল, কেন আপনারা আটকালেন না, আপনার পড়াশোনা বন্ধ করে দিতেন। তো আমাদের হাতে যেহেতু অপশন আছে পড়াশোনা অফ করে দেওয়া, সো আমাদের চোখে যখন কোনো ইস্যু আসবে, যদি মনে হয় যে এটার জন্য পড়াশোনায় হ্যাম্পার হতে পারে, আমরা জাস্ট পড়াশোনাটা হল্ড করে দিব যে না এটা যাওয়া যাবে না, আমরা অ্যাজ এ কিউএ থেকে এটা পাস দিব না, আমাদের কাছে মনে হয়েছে এটা ইস্যু আছে, সো প্রোডাকশনে যাবে না। তারপরে যদি বিজনেস স্টেক হোল্ডার মনে করে যে না আমরা প্রোডাকশনে নিবই, এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তারা যদি নিতে চায় আমাদের এই কনসার্ন গুলি রেজ করার পর তারা নিবে, এরপর কিছু ইস্যু পাওয়া গেলে দেন ইটস নট আওয়ার রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে যারা নিচ্ছে যে তাদের রেসপন্সিবিলিটি। বাট আমাদের অ্যাজ এ কিউএ আমাদের দায়িত্ব হচ্ছে ইস্যু থাকলে সেটাকে রেজ করা। আচ্ছা, তো আমাদের ফার্স্ট পয়েন্টটা কি হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সেম জিনিস, যে আমাদের রিকোয়ারমেন্টটা একদম বার্ডস আই ভিউ থেকে দেখা, ঠিক আছে, দেখে সেখান থেকে আসলে টুলস এনভায়রনমেন্ট এবং রিসোর্স গুলিকে কি পরিমাণ লাগতে পারে সেটাকে আইডেন্টিফাই করা। সেকেন্ড হচ্ছে টেস্ট প্ল্যানিং, তার মানে হচ্ছে আমাদের টেস্ট প্ল্যানটা তৈরি করা, অর্থাৎ আমাদের টেস্টিং স্কোপ কতটুকু, অ্যাপ্রোচ কি হবে। এখন টেস্টিং স্কোপটাকে ডিফাইন করা, অ্যাপ্রোচটাকে ডিফাইন করা এবং রিসোর্স কতগুলি লাগতে পারে। ফর এক্সাম্পল আমাকে 5টা মডিউল আমাকে বললো যে টেস্ট করতে হবে, এখন আমি চিন্তা করে দেখলাম 5টা মডিউল টেস্ট করার জন্য আমার এক একটা মডিউলেই, অর্থাৎ বিল পেমেন্টের ক্ষেত্রে আমার হিউজ লজিক আমাকে ওইখানে ইমপ্লিমেন্ট করা আছে, এখন আমাকে সময় দিল। এখন এটা ডিপেন্ড করে যে কতটুকু আমাকে টেস্টিং এর জন্য সময় দিচ্ছে। যখন আপনার সময় কম হবে তখন রিসোর্স আপনার বেশি লাগবে না কম লাগবে বলেন তো? রিসোর্স বেশি লাগবে তখন, কেন? কারণ সময় কম। যদি রিসোর্সের যদি অভাব থাকে তখন তো আমি টাইম মতো কাজ করতে পারবো না। তখন তো রিসোর্সের জন্য আমার আলাদা সময় ইউজ করা লাগবে। সেজন্য যদি রিসোর্স আমার যদি থাকে তখন খুব কম সময় কাজগুলো আমি করতে পারবো। এক্স্যাক্টলি, সো আমার আসলে রিসোর্স যখন আমার সময় কম থাকবে তখন আমাকে ফোকাস করতে হবে আমি রিসোর্সের পরিমাণ কি পরিমাণ বাড়াতে পারি, কারণ সময় যখন কম তখন আমার ফার্স্ট টার্গেট থাকবে একটাই, যে কোনো মূল্যে অন টাইমে ডেলিভারি দেওয়া প্রোডাক্ট, টেস্টিংটাকে কমপ্লিট করা। যদি রিসোর্স প্রয়োজন হয়, আমার টিমে 5 জন আছে, আমার আরো 15 জন তক আমি বাইরে থেকে হায়ার করবো রিসোর্স ফর দ্যাট পার্টিকুলার প্রজেক্ট টু মেক ইট সাকসেসফুল এবং টু ডেলিভার অন টাইম। সো এটা হচ্ছে আমার দায়িত্ব, যে যে টাইম ফ্রেমটা দেওয়া দেওয়া হচ্ছে আমাদেরকে ওই টাইম ফ্রেমের মধ্যে টাস্কটা কমপ্লিট করা, কমিটমেন্টটাকে ঠিক রাখা। একটা কথা মনে রাখবেন, মানে কমিটমেন্ট হচ্ছে প্রফেশনাল লাইফে খুব ভাইটাল একটা ব্যাপার।
সেটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, টেস্টিং এর ক্ষেত্রে হোক, বা আদার কোনো কাজের ক্ষেত্রে হোক। সো যেহেতু আপনারা কিউএ প্রফেশনে আসতে চাচ্ছেন, এই জন্য আসলে এই ক্লাসগুলিতে আপনারা জয়েন করতেছেন ইনসাইট পাওয়ার জন্য। সো সাজেশন থাকবে, রিকোয়েস্ট থাকবে যে প্রফেশনাল লাইফে যখন আপনারা যাবেন, জয়েন করবেন, সবসময় কমিটমেন্ট, তারপর আপনাদের বিহেভিয়ার, এই দুইটা ব্যাপারে আসলে কেয়ারফুল থাকবেন। কারণ আপনার বিহেভিয়ার, আপনার কমিটমেন্ট দিয়ে হচ্ছে আপনার অনেক প্রবলেম সলভ করতে পারবেন। ঠিক আছে? সো 3 নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে আপনার টেস্ট ডিজাইন। সো আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ডান, টেস্ট প্ল্যানিং ও ডান, অর্থাৎ আমরা কোন স্কোপে টেস্ট করতেছি সবকিছু ডান। এখন আমাদের টেস্ট ডিজাইনটা করতে হবে। টেস্ট ডিজাইনের পার্ট হচ্ছে কি আমাদের টেস্ট কেস এবং টেস্ট স্ক্রিপ্ট। এখন টেস্ট কেসটা বুঝলাম, টেস্ট স্ক্রিপ্ট কি? টেস্ট স্ক্রিপ্ট বলতে অটোমেশন টেস্ট স্ক্রিপ্ট বোঝানো হচ্ছে যে সমস্ত জায়গায় ম্যানুয়াল এবং অটোমেশন দুইটা ফেজই ইমপ্লিমেন্টেড অবস্থায় আছে, সেই সমস্ত জায়গা হচ্ছে টেস্ট স্ক্রিপ্টের ক্ষেত্রে প্রযোজ্য। এখন সেটা ডিফারেন্ট লেভেলে হইতে পারে। এখন আপনি টেস্ট স্ক্রিপ্টের আসলে কতটুকু মানে ইমপ্লিমেন্টেশনে যাবেন সেটা আসলে ডিপেন্ড করবে আপনার সেকেন্ড ফেজে, অর্থাৎ আপনি স্কোপ কত, আপনি প্ল্যানিং এর উপরে, যে হ্যাঁ আমার টেস্ট কেস ফর এক্সাম্পল হচ্ছে 50টা বা 100টা বা 200টা বা 500টার মধ্যে আমি 500টাকেই আসলে ওই টেস্ট স্ক্রিপ্টের মধ্যে আমি নিব। কারণ আমার সময় তারা দিচ্ছে ফর এক্সাম্পল 1 মাস, বললো 1 মাসের মধ্যে আপনাকে পার্টিকুলার একটা মডিউল ডিজাইন করতে হবে। এখন আমার টেস্ট কেস 1 মাসের মধ্যে এক্সিকিউট করতে হবে 500, ফর এক্সাম্পল 500। এখন আমি যদি 500টা আসলে টেস্ট কেস যদি আমি অটোমেশন টেস্ট স্ক্রিপ্টে নিতে চাই, আমার কতটুকু সময় লাগবে সময়টা দেখা। এখন দেখা যাচ্ছে টেস্ট স্ক্রিপ্টে নিতে আমার সময় লাগতেছে হচ্ছে 1 মাসের বেশি। তাহলে এখন আপনারাই আমাকে বলেন যে 1 মাসের বেশি যদি সময় লাগে ওইটা নেওয়ার কোনো মানে আছে আমার? না। মানে নাই। কারণ আসলে আমি ওই মানে টেস্ট স্ক্রিপ্ট লিখতে দিতে যদি আমি 1 মাস পার করে দিই, তাহলে আমি 1 মাসের যে টাইম ফ্রেম, ওই টাইম ফ্রেমের মধ্যে অটোমেশন টেস্ট আমি করতে পারবো না। অটোমেশন টেস্টটা কি? টেস্টটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং এর পাশাপাশি কুইক একটা চেকিং করা, কুইক একটা যদি আপনার সিআইসিডি পাইপলাইন মানে ইমপ্লিমেন্টেড অবস্থায় থাকে, সো এখানে দেখবেন যে একটা কোড যখন অটোমেটিক ডিপ্লয় হয়ে যায়, সে অটোমেটিক আপনাকে একটা টেস্ট রেজাল্ট আপনাকে একটা সাবমিট করে দিবে অটোমেটিক। ঠিক আছে? আপনার ম্যানুয়াল টেস্টিং এ যেতেও হবে না। সো অটোমেটিক কিছু আপনার স্ক্রিপ্ট, প্রিডিফাইন্ড কিছু স্ক্রিপ্ট থাকে, সেইটাকে তারা এক্সিকিউট করে আপনার কস্ট এবং কনফিগারেশন করা লাগে, এবং করেসপন্ডিং যে মেইলগুলো থাকে, মেইলগুলো টেস্ট রিপোর্ট পাঠিয়ে দিবে অটোমেটিক। আপনি জাস্ট রাতে আপনি অফিস থেকে বের হয়ে চলে আসছেন, দেখবেন যে অটোমেটিক ডিপ্লয় হয়ে, নতুন রিলিজ ডিপ্লয় হয়ে ওটার টেস্টিং রেজাল্ট আপনার মেইলে চলে আসছে। আপনি যে সকালে মেইলটা খুলে দেখবেন, হ্যাঁ ঠিক আছে, সিআইসিডি পাইপলাইনে আমার সিআইসিডি পাইপলাইনের থ্রুতে আমার যেগুলা ইমপ্লিমেন্ট করা আছে ঠিক আছে, টেস্ট কেসগুলো এখান থেকে 100টার মধ্যে আমার 90টা পাস, 10টা ফেল। ফাইন, কোথায় ফেল, এই জন্য ফেল, শর্ট একটা সামারি রিপোর্ট আমি পাচ্ছি। ইন ডিটেলস আমি পাচ্ছি না, বা শর্ট সামারি রিপোর্ট আমি পাচ্ছি। সো এই টেস্ট স্ক্রিপ্ট, এখন টেস্ট স্ক্রিপ্ট আসলে ফিজিবল কিনা সেটা ডিপেন্ড করবে সময় এবং প্রজেক্টের কমপ্লেক্সিটির উপরে। যদি প্রজেক্ট হয় হিউজ, মানে লার্জ স্কেল একটা প্রজেক্ট, সেই ক্ষেত্রে আপনার টুলসে একটা লাভ আছে। যেমন আমি গতকাল হয়তো বলছিলাম আপনাদেরকে, আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি যে কারেন্ট যে প্রজেক্টে কাজ করি, সেখানে একটা অটোমেশন টুলস ইমপ্লিমেন্ট করতে আমাদের স্ক্র্যাচ থেকে টিল রানিং প্রায় বছর 3 সময় আমাদের লাগছে। এখন আপনাদের কাছে টোটালি ইনসেন মনে হচ্ছে না যে 3 বছর একটা অটোমেশন টুলস আপনার ভাইরা ডেভেলপ করছেন, এবং এত বছর ডেভেলপ, যেখানে 1 মাসের উপরে লাগে কিনা সন্দেহ আছে। এখন এটা ডিপেন্ড করে আসছে আপনার প্রজেক্টের কমপ্লেক্সিটির উপরে, আপনি কোন টাইপের প্রজেক্টে কাজ করতেছেন। আমি যে প্রজেক্টে কাজ করতেছি সেটা হচ্ছে একটা হিউজ একটা প্রজেক্ট। ঠিক আছে? মানে বলা হয় এই প্রজেক্টের সাথে ফুল নলেজ কারোরই নাই। অ্যাজ এ টিম আমরা টোটাল প্রজেক্টের নলেজটা রাখি, বাট ইন্ডিভিজুয়ালি আমার স্টিল নাও এই প্রজেক্টে কাজ করতে 10 বছর, প্রত্যেকটা জায়গায় আমার নলেজ নাই। 90% হয়তো থাকতে পারে, বাট 10% আমার ল্যাকিংস আছে, কারণ প্রজেক্টের কমপ্লেক্সিটির জন্য এটা পসিবল না। আমার পক্ষে সবের নলেজ রাখা পসিবল না, সম্ভব হয় না। সো এই ধরনের লার্জ স্কেল প্রজেক্ট যখন আপনারা কাজ করবেন, তখন হচ্ছে আসলে অটোমেশন টুলস ইমপ্লিমেন্ট করে আপনি মানে কি বলে এটাকে, আপনার মজাটা পাবেন। কারণ হয়তো আপনাকে বিল্ড করতে হয়তো 1 বছর লাগবে, 2 বছর, 3 বছর লাগবে, বাট বিল্ড করার পরে যেটা হবে, যখন কন্টিনিউয়াসলি ওই স্ক্রিপ্টটাকে আপনি যখন এক্সিকিউট করতে পারবেন, তখন হচ্ছে আপনি বেনিফিটটা পাবেন। এখন এই বেনিফিটটা, অর্থাৎ অটোমেশন টেস্ট স্ক্রিপ্টের যে আপনার ডেভেলপ করতেছেন, এটা যে বেনিফিট, সেটা আপনার আগে ক্লায়েন্টকে বোঝাইতে হবে। কারণ ক্লায়েন্টকে যখন আপনি বলবেন যে এই অটোমেশন টুলস বিল্ড আপ করতে আমার 1 মাস সময় লাগবে, এখন আপনার প্রজেক্টের লেন্থ হচ্ছে 2 মাস,
বা আপনাকে 5টা মডিউল ডেভেলপ করতে আপনাকে সময় লাগবে, টেস্ট করতে সময় দিচ্ছে 1 মাস, আপনি 1 মাসের মধ্যে ডেভেলপ, হয়তো আপনি 1 মাসে হয়তো একটু আগেই করলেন, কিন্তু আসলে বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে যদি এটা ফার্দার কন্টিনিউ হয় প্রজেক্ট, তখন আপনারা ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন যে হ্যাঁ এইটা তো তোমরা নেক্সট ফেজে তো আরো তো যাবা, আরো গেলে কি হবে, সো আমার এই এক্সিস্টিং মডিউলগুলো থাকতেছে, হয়তো এই ফেজে হয়তো আমার এই অটোমেশন টেস্ট স্ক্রিপ্ট আমি লিখতেছি এই বিলিং পেমেন্টের জন্য, হয়তো এগুলো আমার কাজ হচ্ছে না, বাট নেক্সট মডিউলে যখন তোমার নতুন কোনো মডিউল অ্যাড করবা, তখন আমার এক্সিস্টিং যে মডিউল সেইটাকে আমার ম্যানুয়াল এফোর্ট দিতে হবে না, সেই ক্ষেত্রে আমি অটোমেশন এফোর্টটা দিয়ে ওই টাইমটা আমি তোমার বাঁচাই দিচ্ছি, টাকাও আমি বাঁচাই দিচ্ছি। বাট এখন হয়তো তোমার কিছু কস্টিং দেবে, বাট লং রানে যখন এরপরে নতুন নতুন মডিউল অ্যাড হবে, ইন্টিগ্রেট হবে, তখন এই সমস্ত প্রিভিয়াস মডিউলগুলো তোমাকে আর ওই ম্যানুয়াল টেস্টিং এফোর্ট খুব একটা দিতে হবে না, অটোমেশন টেস্টিং এফোর্ট দিয়েই আমি হচ্ছে বেসিক বা মোটামুটি ওভারঅল একটা রিপোর্ট তোমাকে আমি দিতে পারবো। তাকে কনভিন্স করা, বোঝানো যে অটোমেশন টুলস আমি কেন, একটু আগে আপনার একজন বলতেছিলেন যে 1 মাসের মতো যদি লাগে আমি করে লাভ নেই, আসলেই লাভ নাই, কারণ আমি যদি ক্লায়েন্ট হই আমি করতে দিব না যে 1 মাসে তুমি রিসোর্স ইউটিলাইজ করো, আমার কাছে বিলও নিবা, বাট আমি কেন করতে দিব, বাট তাকে বোঝানো। আপনার, আমি চেষ্টা আমি আপনাকে বোঝাবো যে হ্যাঁ, যে এইখানে হয়তো এই ফেজে হয়তো 1 মাস হয়তো ডেভেলপ করতে লাগবে, এই ফেজে হয়তো আমার অটোমেশন টেস্টিং কাজে আসবে না, তোমার কিছু খরচাও যাবে, কিন্তু পরবর্তীতে যেটা হবে, এরপরে নতুন মডিউল গুলো যখন অ্যাড হবে তখন এই বেনিফিটটা তুমি পাবা, সেটা তাকে ক্লিয়ারলি মানে পিকচার আউট করা, যে হ্যাঁ ক্লিয়ার পিকচারটা তাকে দেখানো যে এই সময়ের মধ্যে আমি কাজটা হচ্ছে না, বাট ইন ফিউচারে তোমার এই অটোমেশন টুলস গুলো লাগবে, বা ইন ফিউচারে হয়তো হয়তো তোমার এখন যেখানে একটা মডিউল টেস্ট করতে আমার 1 দিন লাগে, অটোমেশন টেস্ট টুলস স্ক্রিপ্ট চালালে 1 ঘন্টা লাগবে, সো তোমার তোমার হয়তো বাকি 7 ঘন্টা সময় বেঁচে যাচ্ছে, সো এটা যদি আমি কন্টিনিউস 1 মাস চালাই, তোমার তো এই খরচটা টোটালি উঠে আসতেছে, সো এটা বোঝানো। তারপরে হচ্ছে টেস্ট এনভায়রনমেন্ট সেটআপ। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে আপনাদের আমি তো একই কথা বলে যাচ্ছি, আপনাদের বোরিং লাগতেছে না তো? না স্যার। না স্যার, মনোযোগ দিয়ে শুনছি। অনলাইন ক্লাস আসলে খুব বিরক্তিকর, এটা আসলে আমি বুঝতেছি না যে আপনারা সবাই শুনতেছেন কিনা, বা না, রেসপন্সটা আমি, আমরা তো অভ্যস্ত। আচ্ছা যাই হোক, রেসপন্স করবেন, কারণ রেসপন্স না করলে সে বোঝা যায় না, কারণ অনলাইন ক্লাসের সবচেয়ে বড় মানে প্রবলেম হচ্ছে এইখানেই, যে আসলে আমি আপনাদের দেখতেছি না, উইদাউট সিইং আমি just বলে যাচ্ছি একটা ডকুমেন্ট দেখে, সেটা আমার কাছে আসলে মাঝে মধ্যে অ্যানোয়িং মনে হয়। তো 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার টেস্ট এনভায়রনমেন্ট সেটআপ। সো আমার যখন রিকোয়ারমেন্ট হচ্ছে স্টাডি হচ্ছে, সো এরপরে হচ্ছে টেস্ট এনভায়রনমেন্ট সেটআপ। সো আমার যখন এই 3টা ফেজ কমপ্লিট হয়ে যাচ্ছে, দেন আমি টেস্ট এনভায়রনমেন্ট সেটআপে যাব। সো এটা আসলে কি কি লাগতেছে, এটা আমার হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপর নেটওয়ার্ক কনফিগারেশন, এই জিনিসগুলো লাগতেছে, কারণ আমি গতকাল একটা কথা বলছিলাম যে পারফরমেন্স হচ্ছে একটা বড় ব্যাপার, সো আপনার নেটওয়ার্ক কনফিগারেশনটা একটা বড় একটা ইস্যু, যে আপনি ল্যানে কাজ করবেন, ওয়াইফাই কাজ করতেছেন, অথবা আপনার নেটওয়ার্কের স্পিড কেমন, ঠিক আছে, এইগুলি একটু মেক শিওর করা। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে টেস্ট এক্সিকিউশন। এরপরে যেটা হবে, আমার এনভায়রনমেন্ট সেটআপ যখন ডান, এরপর আমি এক্সিকিউশন লেভেলে যাব। তার মানে কি, আমার হয়তো আমাকে যে স্কোপটা দিচ্ছে, স্কোপের 5টা মডিউল বা 3টা মডিউল বা 4টা মডিউল, সো আমাকে আসলে স্কোপ হচ্ছে এই 5টা জায়গায় টেস্ট করতে হবে, 5টা জায়গার জন্য আমার ফর এক্সাম্পল টেস্ট কেস আমি ডিজাইন করলাম 500টা। এখন আমার নেক্সট কাজ হচ্ছে এই কেসগুলি এক্সিকিউশনে যাওয়া, ঠিক আছে, অর্থাৎ এক্সিকিউট দ্য টেস্ট কেসেস অন দ্য সফটওয়্যার এন্ড রিপোর্ট the results. Any defect found are logged for further investigation. So আমি টেস্ট এক্সিকিউশনে দুইটা কাজ করব, একটা হচ্ছে টেস্ট এক্সিকিউশন আর হচ্ছে বাগ রিপোর্টিং। সো এই দুইটা কাজ হচ্ছে আমি টেস্ট এক্সিকিউশন লেভেলে আমি করে থাকি। আচ্ছা, আর 6 নম্বর হচ্ছে ডিফেক্ট রিপোর্টিং। সো রিপোর্ট দ্য ইস্যুস ফাউন্ড ডিউরিং দ্য টেস্ট এক্সিকিউশন ফেজ, ওয়ার্ক উইথ দ্য ডেভেলপমেন্ট টিম টু গেট দ্য ইস্যু ফিক্সড। এখন এইখানে আসলে প্রথম যে পয়েন্টটার কথা বলা হচ্ছে রিপোর্ট দ্য ইস্যু, এটা কিন্তু আমি যে এক্সিকিউশন ফেজে কিন্তু আমি করে আসতেছি, তা এটা জন্য সেপারেট পয়েন্ট কেন রাখলাম, সেপারেট পয়েন্ট রাখলাম এই জন্য, কারণ এইখানে ডিফেক্ট রিপোর্ট করা শেষ হইলে আসলে আমার কাজ শেষ না। ডিফেক্ট আমি যখন ডিফেক্টটাকে রিপোর্ট করতেছি, করার পরে আমার নেক্সট কাজ হচ্ছে আমার যে কলিগ আছেন তাকে আসলে বোঝানো, কারণ ডেভেলপাররা কিন্তু অফেন, এটা আপনারা প্রফেশনাল লাইফে যখন যাবেন এটা অফেন হবে, যে আপনারা হয়তো একটা বাগ রিপোর্ট করতেছেন, ডেভেলপার বলবে ভাই আমি তো রিপোর্ট ইস্যু করতে পারি না, মোস্ট অফ দ্য কেসেস আপনারা এটা পাবেন, ঠিক আছে, যে যে এটা তুমি রিপোর্ট ইস্যু করতে পারতেছি না, আমাকে একটু দেখাই দেন, ঠিক আছে। সো ওইটাকে দেখানো, তাকে রিপ্রোডিউস করতে সাহায্য করা, সেটা তার পিসিতে হোক আমার পিসিতে হোক, রিপ্রোডিউস করতে সাহায্য করা এবং তাকে বোঝানো
যে হ্যাঁ আমি এই আমি, আপনি তো অবশ্যই সব হাউ টু রিপ্রোডিউস স্টেপটা লিখে দিবেন বাগে, বাট বাগে লিখে দেওয়ার পরেও আপনাকে আসলে ম্যানুয়াল এফোর্ট ওইখানে ক্ষেত্রে বেশি দিতে হয়। ঠিক আছে, যে হ্যাঁ এইটা আসলে আমি এই প্রসেসে করছি, এইখানে এই জায়গায় আমি গেছিলাম, এই জন্য এই প্রবলেম গুলো আমরা পাচ্ছি, এই জিনিসগুলো আসলে একটু বলা। ওকে, সো নেক্সট হচ্ছে আপনার টেস্ট ক্লোজার। সো আমি যখন এই 5টা বা 6টা স্টেপ আমি অর্থাৎ টেস্ট প্ল্যান করতেছি, রিসোর্স ইউটিলাইজ করতেছি, রিকোয়ারমেন্ট গ্যাদার করতেছি, এনভায়রনমেন্ট সেট আপ করতেছি, এক্সিকিউশন করতেছি, ডিফেক্ট রিপোর্টও করতেছি, ডেভেলপারকে সাহায্য করতেছি, সব কাজ আমার ডান। সো এরপরের কাজ হচ্ছে টেস্ট ক্লোজার, অর্থাৎ আমি টেস্টটাকে ক্লোজিং করে দিব। সো এখানে দুইটা পয়েন্ট আছে। এক, আফটার টেস্টিং ইজ কমপ্লিট দ্য ফাইনাল রিপোর্ট ইজ ক্রিয়েটেড। এখন আমি ফর এক্সাম্পল 5টা মডিউল আমি টেস্ট করলাম, 5টা মডিউল টেস্ট করে আমার 5টা মডিউলে আমার টেস্ট কেস আছে 500। এখন 500 টেস্ট কেসের মধ্যে হয়তো দেখা যাবে 400 টেস্ট কেস বা 450 টেস্ট কেস আমার পাস হলো, মানে ওকে আছে। এখন 450টা টেস্ট কেস আমার ওকে, তাহলে বাকি 50টার কি হবে? 50টার মধ্যে দেখবেন হয়তো হয়তো দেখবেন যে 10টা ফেল বা 20টা ফেল, তারপরে বাকি 20টা দেখবেন যে ওইটা আসলে এই মুহূর্তে এক্সিকিউট করা যাচ্ছে না, কোনো একটা রিজনে টেকনিক্যাল লিমিটেশন, নেটওয়ার্ক ইস্যু, সাম আদার ইস্যুস। আর বাকি 10টা দেখবেন যে ওইটা আসলে এক্সিকিউট করার দরকার নাই, কারণ ওইটা হয়তো কোনো না কোনো ভাবে ওইটা আপনার অলরেডি এক্সিকিউট হয়ে গেছে। So এই যে ডিফারেন্ট স্ট্যাটাস, অর্থাৎ 10টা আপনার 450টা পাস, 15 বা 20টা ফেল, 10টা হয়তো আপনার টেস্ট স্কোপের মধ্যে না, বাকি হয়তো আপনি এখন টেস্ট করার সুযোগই পান নাই ডিউ টু সাম রিজন, বা ওই হয়তো মডেল ডেভেলপই হয় নাই বা আপনি করেনই নাই, যাই হোক। So এই স্ট্যাটাস গুলি আপনার একটা রিপোর্টে নিয়ে সেটা বিজনেস স্টেক হোল্ডার যারা আছে তাদের সামনে প্রেজেন্ট করা, যে হ্যাঁ আমি 500টা টেস্ট কেসের মধ্যে 450টা আমার পাস, 10টা বা 20টা ফেল, বাকি 10টা হচ্ছে আমার টেস্ট স্কোপের মধ্যে না, বাকি 5টা আমি আসলে এক্সিকিউট করি নাই। সো এই রিপোর্টটা তাদেরকে দেওয়া, ফাইনাল রিপোর্ট। আচ্ছা, আবার টেস্টিং ডকুমেন্ট বলতে কি বোঝেন একটু বলেন তো আমাকে কেউ, আপনাদের মধ্যে থেকে। এই যে এখানে যে পয়েন্ট বলা আছে টেস্টিং ডকুমেন্টস, টেস্টিং ডকুমেন্টেশন বলতে আসলে আপনার কি বোঝেন আমাকে একটু বলেন। টেস্টিং ডকুমেন্টেশন হচ্ছে আমরা যখন সফটওয়্যার গুলাকে টেস্ট করে বা কোনো ইরর আছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা, ওগুলা হচ্ছে আমরা একটা টেস্ট কেসের মাধ্যমে সবগুলা ইনপুট করে রাখবো, যাতে ইজিলি আইডেন্টিফাই করতে পারি, যাতে ডেভেলপাররা যাতে ওটা দেখে তারা খুব ভালো করে বুঝতে পারে যে কোন মডিউলে প্রবলেম আছে, কোন মডিউল ঠিক আছে। ইভেন যদি আমাদের ক্লায়েন্ট যারা থাকবে সেটা ইউজাররাও বুঝতে পারে যখন আমরা ক্লায়েন্টকে দিই। ভাই এখানে কি আর কেউ? লগ ফাইল মেইনটেইন করবো আমি, মানে টেস্ট করার সময় যে প্রবলেম গুলো পাবো জাস্ট আমরা একটা লগে লিপিবদ্ধ করে রাখলাম। না, প্রবলেম গুলি যেটা পাবেন এবং লগ লিপিবদ্ধ করার মানে কথা বলতেছেন সেটা তো হচ্ছে আপনার বাগের কথা বলতেছেন, বাট আমি টেস্টিং ডকুমেন্টের কথা বলতেছি, এটা আদার হচ্ছে দেন বাগ। টেস্ট করলাম এরকম এরকম কোনো কিছু আপনার না, আমি জানতে চাচ্ছি আপনাদের যে ইনসাইট আছে আমাকে শেয়ার করেন দেখি আসলে আপনাদের কার আন্ডারস্ট্যান্ডিং কেমন। টেস্টিং ডকুমেন্ট বলতে কি বোঝেন ভাই? কেউ গুগলে সার্চ দিন না, আপনার জাস্ট যেটা জানেন সেটা আমাকে বলেন। টেস্টিং ডকুমেন্ট বলতে বোঝায় যে জিনিসটা আমরা টেস্ট, মানে যে ডকুমেন্টটা টেস্টিং ডকুমেন্ট মানে মানে যেই ডকুমেন্টের উপর ভিত্তি করে আমরা টেস্ট করব আর কি, মানে আমরা কি কি টেস্ট করব ওইটা ওই ডকুমেন্টের মধ্যে লেখা থাকবে, আমরা কি কি টেস্ট করতে পারবো না সেটাও লেখা থাকবে, এটাকে টেস্টিং ডকুমেন্ট বলে। আচ্ছা, আর কেউ? টেস্টিং ডকুমেন্ট হচ্ছে, এটা হচ্ছে রিটেন রেকর্ড। স্যার কিছুক্ষণ আগে বললেন না যে সব হচ্ছে আমাদের একটা রিপোর্ট সাবমিট করে রাখাটা বেটার, সেক্ষেত্রে একটা টেস্ট প্ল্যান থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত যে প্রসেস গুলা সবগুলো হচ্ছে আমি একটা ডকুমেন্টেড ভাবে সেটা রাখছি, এটাই আর কি কোয়ালিটি সফটওয়্যার ক্ষেত্রে। আচ্ছা, আর কেউ? ভাইয়া একটা সফটওয়্যার টোটাল টেস্টিং প্রসিডিউর আমরা টোটাল টেস্ট মানে টোটাল যে টেস্ট স্টেপ বাই স্টেপ যে আমরা টেস্ট করেছি ওই টোটাল একটা ডকুমেন্টেশন তো অবশ্যই লাগবে। এটা কি হয়তো অবশ্যই ডকুমেন্টেশন ছাড়া তো ইম্পসিবল। তো টোটাল একটা সিস্টেমটা যখন মানে টেস্টের এভরিথিং আমরা টেস্ট ডকুমেন্টেশন আকারে রাখবো, এই জিনিসটা আমরা ডকুমেন্ট আমরা হিসেবে বলে থাকি অ্যাকচুয়ালি। না, আপনাদের থেকে আসলে শুনলে আমার জন্য সুবিধা যে আসলে আপনাদের ইনসাইট কতটুকু। ওইখানে টেস্ট ডকুমেন্ট হচ্ছে ওখানে হচ্ছে টেস্ট কেস লেখা থাকবে, আমরা যে বাগগুলা পাবো সেই বাগগুলা রিপোর্ট করা থাকবে। এমনকি সাপোজ
আমরা যখন যে টেস্ট গুলো করতেছি, সাপোজ কোনো একটা ফিচারে টেস্ট করলাম, ওই ফিচারটার ভিতরে যদি কোনো বাগ না থাকে, সেই ওইগুলা রিলিজ হয়েছে কিনা এটারও একটা ডকুমেন্টেশন থাকবে। যদি বাগ পাওয়া যায় সেগুলো একটা বাগ ফাইল আকারে থাকবে। আচ্ছা, টেস্ট ডকুমেন্ট হচ্ছে মানে এমন একটা ডকুমেন্ট যেখানে আমাদের আমাদের সমস্ত রিকোয়ারমেন্ট গুলি স্পেসিফিকেশন থাকে, ঠিক আছে। এখন কিউ পয়েন্ট অফ ভিউ থেকে আসলে এটা কি, কিউ পয়েন্ট অফ ভিউ থেকে আমার টেস্ট ডকুমেন্ট বলতে আমার ডেলিভারেবলস, যেগুলো রিটেন ডেলিভারেবলস সেগুলাকে বোঝানো হচ্ছে। সো এটার মধ্যে কি আছে, টেস্ট প্ল্যান থাকে, এক নম্বরে থাকে টেস্ট প্ল্যান, কারণ ওই টেস্ট প্ল্যানের উপর বেস করে আমি টেস্টিংটা কন্টিনিউ করতেছি। সো টেস্ট প্ল্যান থাকবে এক নম্বরে, 2 নম্বর থাকবে টেস্ট কেস, 3 নাম্বার থাকবে টেস্ট সিনারিও, ঠিক আছে, এবং 4 নাম্বার থাকবে ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। সো আপনার যদি এই 4টা ডকুমেন্ট থাকে, এখন প্রথম যে কথাটা বললাম যে টেস্ট প্ল্যানটা কি, টেস্ট প্ল্যানটা ফর এক্সাম্পল আমি বললাম আমার 5টা হয়তো জায়গায় আমাকে টেস্ট করতে হবে। এখন 5টা জায়গায় টেস্টিং এর জন্য আমি একটা এক্সেল ফাইল করতে পারি বা সাম আদার ডকুমেন্টস, এক্সেল ফাইল হইতে পারে, ওয়ার্ড হইতে পারে, আমি এক্সেলই ধরলাম। এক্সেলে আমি বললাম যে এই 5টা মডিউল আমি টেস্ট করব। এখন 5টা মডিউল টেস্টের জন্য আমি রিসোর্স অ্যাসাইন করলাম 5 জন বা 10 জন। এখন কোন কোন রিসোর্সকে আমি কোন কোন এরিয়া অ্যাসাইন করতেছি ওই ডকুমেন্টে, সেগুলা হচ্ছে ওই ডকুমেন্টে ক্লিয়ারলি বলা থাকে যে হ্যাঁ, হয়তো তিতাস বিল পেমেন্ট হয়তো আপনাদের মধ্যে থেকে যে কোনো দুইজনকে অ্যাসাইন করলাম যে তিতাস বিল পেমেন্টের মডিউলটা আপনার দুজন করবেন। ফর এক্সাম্পল হয়তো তন্ময় করতেছেন অথবা নাজির করতেছেন, যে আপনার তিতাসের যে বিল পেমেন্টের অপশন, এই দুইটা অপশন আপনার চেক করে দেখবেন। সো একটা শিটে আপনাদের নাম লিখে দিয়ে আমি আপনাদেরকে অ্যাসাইন করে দিচ্ছি। আবার সেকেন্ড যে শিটে, ওই শিটে আমি বললাম শারমিন এবং ফর এক্সাম্পল মাজহারুল, এই দুজন করবেন কি বিদ্যুৎ বিল পেমেন্টের অপশনটা আপনারা চেক করবেন। সো আপনাদের এই যে 4 জনকে আমি 2টা মডিউল অ্যাসাইন করে দিচ্ছি একটা এক্সেলএস ফাইলে, ঠিক আছে, এবং ইউজ কেস সহ, যে এই ইউজ কেসটা ফর এক্সাম্পল তিতাস বিলের এই ইউজ কেসটা ফর এক্সাম্পল আপনি দেখবেন, ঠিক আছে, তন্ময় দেখতেছেন। তিতাস বিলের এই ইউজ কেসটা হয়তো আপনি আরেকজন দেখতেছেন, ঠিক আছে, নাজির দেখতেছেন। এই টাইপের অ্যাসাইনি গুলা থাকে উইথ টেস্ট ডেটা, বেসিক টেস্ট ডেটা এবং সাম আদার ফিচার। ফর এক্সাম্পল আপনার টেস্ট কেস আপডেট কিনা, টেস্ট কেসের আইডি দেওয়া আছে কিনা, এই টাইপের ফিচার গুলি সহ একটা যখন আমার এক্সেলএস ফাইল থাকে বা এক্সেলএস ডকুমেন্ট থাকে, ওইটাকে আমরা বলতেছি টেস্ট প্ল্যান। অর্থাৎ যেটা দেখে আমার বিজনেস স্টেক হোল্ডার বা আমার প্রজেক্ট ম্যানেজার একটা গ্লান্স বুঝতে পারে যে হ্যাঁ, কোন কোন মডিউল আমি কোন কোন রিসোর্সকে অ্যাসাইন করছি এবং কোন কোন রিসোর্স কোন কোন মডিউলটা টেস্ট করতেছে, এবং সেইখানে টেস্ট ডাটা, বেসিক টেস্ট ডাটা গুলো কি কি আছে। সেকেন্ড হচ্ছে আপনার টেস্ট সিনারিও। আচ্ছা, এখন টেস্ট সিনারিও, আপনারা টেস্ট কাভারেজ এটার নাম কেউ শুনছেন? টেস্ট কভারেজ, হ্যাঁ। এখন কাভারেজ বলতে কি বুঝি, কাভারেজ বলতে বুঝি আমরা যে কতটুকু এরিয়া কভার করা যাচ্ছে। অর্থাৎ আমাকে যদি বলা হয় যে ফর এক্সাম্পল আমি আগামীকাল ঢাকা ঘুরতে বের হয়েছে, এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কতটুকু এরিয়া আপনি কাভার করছেন, এটা আসলে কি বুঝি, যে ঢাকা শহর আমি যে ঘুরতে বের হয়েছি আমি কতটুকু এরিয়া ঘুরতে পারছি। ঠিক একইভাবে টেস্টিং এর ক্ষেত্রে কাভারেজ বলতে বোঝায় যে আমি কতটুকু এরিয়া টেস্ট করতে পারছি, সেটাকে বোঝানো হয়। ফর এক্সাম্পল আমাকে বলা হইলো যে আপনার বিদ্যুৎ বিল এবং হচ্ছে তিতাস এই গ্যাসের বিল, সো এই দুইটা যে ফাংশনালিটিস গুলি আছে, সো এইখানে কতটুকু এরিয়া কভার করতে পারছে। তার মানে যত ভাবে বিদ্যুৎ বিল দেওয়া পসিবল, যে যত অ্যামাউন্ট দেওয়া পসিবল, আমি সবগুলা টেস্ট সিনারিও গুলি কনসিডার করছি কিনা, সবগুলা আমি চেক করছি কিনা, এবং সবগুলা আমার টেস্ট কাভারেজ যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টে আমার নোট ডাউন কিনা। হয়তো আমি অনেক সিনারিও টেস্ট করছি, বাট যখন আমি ডকুমেন্টে নোট ডাউন করছি, ডিউ টু টাইম কনস্ট্রেন্ট আর সাম আদার ইস্যুস, আমি হয়তো ওইটা নোট ডাউন করতে পারি নাই। এখন নোট ডাউন না করতে পারলে একটা সমস্যা তৈরি হয়ে যায়। ইন ফিউচার যদি কখনো বাগ আসতেই পারে প্রোডাকশন থেকে, আসলে আসলে আপনাকে এইটা মানে একটা এভিডেন্স দেওয়া যে হ্যাঁ, আমি তো এই পার্টিকুলার সিনারিওর জন্য বাগ যে প্রোডাকশনে আসতেছে এটা তো আমি টেস্ট এনভায়রনমেন্টে টেস্ট করছি। সো এইটা আমার হচ্ছে টেস্ট কাভারেজ ডকুমেন্টে রিটেন আছে, আমি দেখাই দিলাম যে আমি ওই ফেজে চেক করছিলাম, এটা পাস অবস্থায় আছে। এখন আমি হয়তো চেক করছি, বাট ওইটা আমার টেস্ট কাভারেজ ডকুমেন্টে ওইটা আপনার নোট ডাউন করা নাই। ফাইনালি দেখা যাবে যে প্রোডাকশন থেকে বাগ আসছে, আমি বললাম যে ভাই আমি এটা টেস্ট করছি, এটা বলে ঠিক আছে আপনি আপনার ডকুমেন্টটা দেখান। ডকুমেন্টটা ওপেন করে দেখলাম যে ওই সিনারিও আমার ডকুমেন্টে রিটেন অবস্থায় নাই। তার মানে আসলে আমি বলতে পারতেছি না যে আসলে হয়তো আমি চেক করছিলাম, বাট আমার কোনো এভিডেন্স আসলে থাকতেছে না যে আসলে আমি চেক বলেন।
হ্যালো? জি স্যার, মানে প্রুফ নেই আমার, আমি যে আমি কাজটা করছি এটা হচ্ছে কোনো ডকুমেন্ট। এক্স্যাক্টলি, কোনো প্রুফ আমার নাই। আমি জানি আমি করছি, বাট কোনো প্রুফ আমার কাছে নাই। প্রুফ যেহেতু নাই, সো বাগ আসছে, ইটস মানে মানে এটা হচ্ছে আমার ফল্ট, যে বাগ আসছে আমি আসলে এটা টেস্ট করতে পারি না, এটা এন্টারলি আমার ফল্ট। ঠিক আছে, সো এই ফলটা যাতে আমরা আসলে ফলটে যাতে আমরা না পড়ি, কারণ কি বাগ আসতেই পারে, ঠিক আছে, বাগ আসতেই পারে, কিন্তু এটা মেক শিওর করা যে এখন এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি তো এই মডিউলটা আমি টেস্ট করছি বা এই পার্টিকুলার সিনিয়রটা আমি টেস্ট করছি, পড়াশোনায় কেন বাগ আসবে? আসতে পারে, কারণ পড়াশোনায় আপনার পড়াশোনার যে কনফিগারেশন থাকে বা সেট আপ থাকে, অথবা কোড ডিপ্লয়মেন্টের সময় তারা যে কোনো কোড মিস করে নাই, সেটা সেই গ্যারান্টি তো আপনি দিতে পারেন না। হইতে পারে যে হয়তো আমাদের ডেভেলপমেন্ট সাইড থেকে যে হ্যান্ড ওভার দেওয়া হয়েছিল, হয়তো এই হ্যান্ড ওভারে কোনো একটা কনফিগারেশন মিসিং বা কোনো একটা জেসন ফাইল আপডেট করার কথা সেটা সে করতেছে না, যার ফলে ওই পড়াশোনায় বাগ চলে আসছে। বাট টেস্ট এনভায়রনমেন্টে হয়তো ওইটা ওকে ছিল। সো এটা মেক শিওর করা যে আপনি প্রত্যেকটা টেস্ট সিনারিও আপনি এক্সএলএস ফাইলে বা আপনার টেস্ট কাভারেজ ডকুমেন্টে সেটা নোট ডাউন করতেছেন, সেটার এগেইনস্ট টেস্ট ডেটা রাখতেছেন, এবং এটা পাস বা ফেল হচ্ছে না কেন সেটা আপনারা ঠিক রাখতেছেন। ঠিক আছে, আচ্ছা। এখন টেস্টিং যে ডকুমেন্ট গুলো থাকে, সো এটাকে আর্কাইভ করা। আর্কাইভ মানে হচ্ছে ফিউচারের জন্য এটাকে প্রিজার্ভ করা, যাতে করে 1 বছর পরে কেউ যদি দেখতে চায় যে হ্যাঁ আমি যে 5টা মডিউল বিল পেমেন্টের মডিউলে কাজ করছিলাম, আমার টেস্টাররা কি কি কাজ করছিল, বা বিজনেস স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের বলে যে হ্যাঁ ঠিক আছে, আপনাদের কোন টেস্টাররা কোন কোন মডিউল কাজ করছে আমি একটু দেখতে চাই। আমি যে বিলটা দিলাম ওকে, বাট বিলের এগেইনস্টে আসলে আপনাদের কাজ কতটুকু, আপনি প্রপারলি কাজ করে বিল নিছেন কিনা সেটা এভিডেন্স তো আমার থাকতে হবে, রাখতে হবে, কারণ ক্লায়েন্ট চাইতেই পারে। কারণ মানে ক্লায়েন্টের যদি এই ফিল্ডটা হয়, যে কখন এই ফিল্ডটা হয় যে হ্যাঁ আমার আমার আমি যাদেরকে ডেভেলপ করতে দিচ্ছি হয়তো তারা ডেভেলপ করতে হয়তো 1 মাস লাগবে, তারা আমাকে দেখে যে লাগবে 1 বছর, ঠিক আছে, বাট 1 বছর তারা কাজ করছে 1 মাসের কাজ, বাট তাদের আসলে কোনো ডকুমেন্টেশন নাই। তার মানে কি আমি আসলে আমার ক্লায়েন্টকে ঠকাচ্ছি, যেটা 1 মাসের কাজ, আমি তো 1 মাসের কথাই বলবো, বা 1 মাসের জায়গায় আমি 1.5 মাসে একটু বাফার টাইমের জন্য আমি 1.5 মাসের কথা বলতে পারি। তো 1 মাসের কাজের জন্য তাকে আমি 1 বছর বলতে পারি না, কারণ এটা যদি কখনো ক্লায়েন্টের কাছে ধরা পড়ে যে আমরা বা মানে ক্লায়েন্টকে এই ফিল্ডটা দেওয়া যাবে না, সে প্রতারিত হচ্ছে। যদি সে কখনো এই ফিল্ডটা পায়, সে প্রতারিত হচ্ছে, হি উইল নট কাম ব্যাক টু আস এগেইন। সো এটা মেক শিওর করা যে ক্লায়েন্টের সাথে অনেস্ট থাকা, যতটুকু পারা যায়, কোম্পানির ক্ষতি না করে, নিজের ক্ষতি না করে, যতটুকু অনেস্ট থাকা যায় আপনি অতটুকু অনেস্ট থাকবেন। যে যতটুকু আমার টেস্টিং ডকুমেন্টের ক্ষেত্রে একদম পিওর ডকুমেন্ট আমি তাকে প্রোভাইড করবো, কোনো হাইড এন্ড সিক এখানে সাধারণত থাকবে না। আচ্ছা, তারপরে a retrospective analysis is performed to evaluate the testing process and identify the area for improvement. একটা retrospective process বলতে আসলে এটা একটা মিটিং, মানে একটা টার্ম আছে যে স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ। সো এটা মানে হচ্ছে একটা স্প্রিন্ট যখন শেষ হয়ে যাচ্ছে বা একদম শেষের দিকে, অর্থাৎ আমার প্রোডাক্ট যখন আসলে মানে কি বলে মোটামুটি ডেলিভার হয়ে গেছে, এরপর একটা মিটিং করা টিম মেম্বারদের মধ্যে, ডেভেলপার, কিউএ, তারপরে বিজনেস থাকবে না, এটা ইন্টারনাল টিমের কথা আমি বলতেছি। সো ইন্টারনাল টিম মেম্বার যারা থাকবে সবাই মিলে একটা মিটিং করা যে আসলে আমাদের টেস্টিংটা কেমন গিয়েছে, ঠিক আছে, টেস্টিংটা কেমন গিয়েছে, ডেভেলপমেন্টটা কেমন গিয়েছে, এখানে আমাদের কোনো ইমপ্রুভমেন্টের স্কোপ আছে কিনা, তারপরে এখানে আমাদের আর কোনো জায়গায় আমরা কাজ করতে পারি কিনা সেটা ডিফাইন করা, ঠিক আছে, এবং সেটার উপর বেস করে আমার ফার্দার যে ইমপ্রুভমেন্ট এরিয়াগুলি সেগুলোকে ডিফাইন করা এবং সেটা অনুসারে কাজ করা। এই তো, তো মোটামুটি এটা হচ্ছে আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। ঠিক আছে, এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স মানে ডিফারেন্সিয়েট করতে চাই, এখানে 3টা পয়েন্টে আসলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। এক নাম্বার হচ্ছে ফোকাস, অর্থাৎ আমার ফোকাসটা কোথায়, আমি কি করতে চাচ্ছি। তো সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি হয়, ওভারঅল ডেভেলপমেন্ট ফোকাস করে, আর টেস্টিং এর ক্ষেত্রে জাস্ট ফাংশনালিটি ফোকাস করা হয়। ঠিক আছে, একটা ডেভেলপমেন্ট আর একটা ফাংশনালিটিস। সো ফোকাস থাকে এই জায়গা। স্কোপ কি থাকে, সো আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট স্কোপ থাকে কি, ফ্রম প্ল্যানিং টু মেইনটেনেন্স। আর অর্থাৎ আমার মানে একদম ইনিশিয়াল লেভেলে প্ল্যানিং থেকে শুরু মেইনটেনেন্স, অর্থাৎ ডিপ্লয়মেন্টের পর যে মেইনটেনেন্স সেই পর্যন্ত স্কোপটা থাকে। আর সফটওয়্যার টেস্টিং ফোকাস, আমাদের মেইন ফোকাস থাকে টেস্টিং এবং
কোয়ালিটি অ্যাসুরেন্স। টেস্টিং এবং কোয়ালিটি অ্যাসুরেন্স দুইটা জায়গায়। সো টেস্টিংটা মানে হচ্ছে জাস্ট টেস্ট করা, এবং কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে আমার ফুল একটা প্রসেস, অর্থাৎ একটা প্রসেসের থ্রুতে আমার সফটওয়্যারটাকে রিলিজ দেওয়া। কারণ প্রসেসটা সবসময় ইম্পর্টেন্ট টু মেক দ্য প্রোডাক্ট বাগ ফ্রি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে প্রসেস ফ্লো। সো এই জায়গাটা আমাদের একটা ডিফারেন্স থাকে। সো এসডিএলসি কি বলা আছে যে SDLC involves activities that begin with requirement gathering and end with software maintenance. STLC বা software testing life cycle involves activities that begins once the software is in testable state and end when testing is complete and the product is validated. তার মানে হচ্ছে সেই আপনার ওই 2 নম্বর পয়েন্টে আবার ব্যাক যেতে হয় যে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের একদম রিকোয়ারমেন্ট গ্যাদারিং থেকে শুরু করে একদম মেইনটেনেন্স পর্যন্ত আমাদের প্রসেসটা থাকে। আর টেস্টিং এর ক্ষেত্রে প্রসেসটা থাকে যে আমার যখন সফটওয়্যার টেস্টেবল হয়, অর্থাৎ ডেভেলপারের কাছ থেকে যখন আমার হাতে সফটওয়্যারটা আসে ঠিক তখনই আসলে টেস্টেবল হয়। সো ওইখান থেকে আমার স্কোপটা শুরু, ওইখান থেকে আমাদের প্রসেসটা শুরু, এবং ফাইনালি যখন ভ্যালিডেট করার আগ পর্যন্ত, অর্থাৎ প্রোডাকশনে যাওয়ার আগ পর্যন্ত আমাদের স্কোপটা থাকে। এবং ক্ষেত্র বিশেষে এটা এমন হয় যে প্রোডাকশনে ডেভেলপমেন্টের পরেও যে সমস্ত লার্জ স্কেল প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আমাদের একটা সাপোর্ট দিতে হয় যে ভাই আমার প্রোডাকশন ডেভেলপ হয়েছে, একটু জাস্ট ভেরিফাইটা করে দেন উইথ বিজনেস স্টেক হোল্ডার। কারণ বিজনেসটা সবসময় প্রোডাকশনে ডেভেলপ হয়, তারা যারা কি বিজনেস স্টেক হোল্ডার তারা কিন্তু সব চেক করে না, তারা হচ্ছে একদম মেইন যে রুট ইউজার তাদের কাছে দিয়ে দেয় যে ভাই তোমরা চেক করো এবং কোনো ইস্যু পাইলে আমাদেরকে জানাও, আমরা দেন ডেভেলপমেন্ট টিমের সাথে যোগাযোগ করে ফিক্সের ব্যবস্থা করে দেবো। সো এই হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার টেস্টিং। সো আমাদের এরপরে সেকেন্ড পার্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য টাইপস অফ সফটওয়্যার টেস্টিং commonly used in software testing. So আমরা অর্থাৎ প্রতিনিয়ত সফটওয়্যার টেস্টিং এ যে টাইপগুলো ব্যবহার করি সেগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া। আচ্ছা, আমরা কি একটা ব্রেক নিব নাকি কন্টিনিউ করব? না ভাইয়া, ভালোই তো লাগতেছে, কন্টিনিউ করি। আচ্ছা, আমি কন্টিনিউ করতে পারবো, বাট আপনারা ওকে আছেন তো সবাই? একটু জাস্ট রেসপন্স করেন। জি ওকে আছে। জি ভাইয়া। ওকে, সো আমরা যে সফটওয়্যার টেস্টিং এর ক্ষেত্রে যে স্টেপগুলি বা যে মানে যে টাইপগুলি আমরা আসলে ইউজ করি সেই টাইপগুলি সম্পর্কে একটা ধারণা পাওয়া, যাতে করে আপনার রিয়েল ওয়ার্ল্ডে যখন যাবেন বা যখন কাজ শুরু করবেন তখন প্রপার আসলে জাস্টিফিকেশন থাকা যে হ্যাঁ আমি সবকিছু জানি। একটা কথা মনে রাখবেন যে আপনি যখন কোনো টেস্টিং এর স্টেপগুলি জানবেন, ঠিক আছে, এটা এমন না শুধুমাত্র ভাইবা পর্যন্ত সীমাবদ্ধ, ভাইবার পরে আপনার দরকার নেই না। আপনি যখন ভাইবা ফেজে যাবেন তখন এগুলো যখন জানবেন সেটা ডেফিনেটলি আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে। কারণ আপনি যদি সফটওয়্যার টেস্টিং এর প্রসেস সম্পর্কে জানেন, ডিফারেন্ট টাইপস এর টেস্টিং সেগুলি জানেন, আপনি ইন্টারভিউ বোর্ডে 10 জন মানুষের চেয়ে অবশ্যই এক স্টেপ হলে আগানো থাকবেন যে হ্যাঁ আমি এই সফটওয়্যার টেস্টিং এর যে ডিফারেন্ট টাইপ গুলো আছে সেগুলো আমি জানি। এখন আপনি কাজ জানেন কিনা সেটা হচ্ছে পরের ব্যাপার, বাট আপনি টাইপগুলি জানেন, আপনি টাইপগুলি বলতে পারতেছেন। হ্যাঁ, যে আপনাকে কেউ যখন জিজ্ঞেস করে ইন্টারভিউ বোর্ডে যে আসলে টেস্টিং টাইপগুলি কি কি এগুলি জানেন কিনা, আপনি বললেন আমি জানি কোন কোন টাইপ, এই টাইপ, এই টাইপের মধ্যে কি হয় এই হয়। এখন আপনাকে কিন্তু তখনই কিন্তু কাজ করতে বসাই দিবে না, ঠিক আছে? তাদের উদ্দেশ্যটা একটাই যে আমি যে রিসোর্সটাকে হায়ার করব সে টাইপগুলি জানে কিনা, বা বিভিন্ন কোন এবং কোন টাইপে কি কি করা হয় সেগুলো সে জানে কিনা, তার আসলে কাজ করার ইচ্ছাটা আছে কিনা, এবং ফাইনালি সে আসলেই এই সেক্টরের উপর প্যাশনেট কিনা। সবার আগে দরকার আপনি জানেন কিনা, প্যাশনেট সবাই শেষে আসবে। যখন আপনি জানবেন, যখন আপনি এক্সপ্লেন করতে পারবেন, থার্ড পয়েন্ট আসবে প্যাশনেটের জায়গা, যে আপনি আসলে প্যাশনেট কিনা এই সেক্টরে ক্যারিয়ার করার জন্য, ঠিক আছে? সো ফার্স্ট যে আমাদের টেস্টিং সেটা হচ্ছে ইউনিট টেস্টিং। সো এইখানে আমাদের পারপাসটা কি হচ্ছে? পারপাসটা হচ্ছে টেস্ট ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। এটা আমি গত ক্লাসেও বলছি, এই ক্লাসে অলরেডি বলছি, এটা আমি আর ডিসকাস করলাম না। সেকেন্ড হচ্ছে হোয়েন ইউজড, কখন ব্যবহার করা হয় বা কখন আসলে এটা ইউজ করা হয়। টাইপিক্যালি ডিউরিং ডেভেলপমেন্ট আফটার রাইটিং এ স্মল ইউনিট অফ কোড, যেটা আমি আপনাদেরকে গতকাল বলছিলাম, আজকেও বলছিলাম, যে একটা ডেভেলপার যখন তার নিজস্ব পিসিতে একটা পার্টিকুলার একটা মডিউল ডেভেলপ করে তখন সে সেটাকে টেস্ট করে, সাধারণত ডেভেলপারই করে, বাট কিউ এক্সপার্ট হলে কিউ এরা এই কাজটা করে থাকে, ইউনিট টেস্টিংটা করে থাকে। আচ্ছা, সো এখানের টুলগুলা কি কি? যে ইউনিট মানে জাভার জন্য, যেহেতু যে ইউনিট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, ঠিক আছে, যেহেতু আমরা জাভা বেসড অ্যাপ্লিকেশনে কাজ করি,
তারপর যারা ডটনেটে কাজ করে তারা করে এন ইউনিট, যারা পাইথনে কাজ করে তারা হচ্ছে পাইটেস্ট করে। ঠিক আছে, এক্সাম্পল একটা দেওয়া আছে যে টেস্টিং এ ফাংশন দ্যাট অ্যাডস টু নাম্বারস। ঠিক আছে, এটা জাস্ট ছোট্ট একটা মডিউল। এখন এই টাইপের কাজগুলো হচ্ছে ইউনিট টেস্টিং এ হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেট করা মানে কি? ইন্টিগ্রেট করা মানে হচ্ছে 5টা ডিফারেন্ট মডিউল আমি ইন্ডিভিজুয়ালি ডেভেলপ করছি। কাজ করে। হ্যাঁ, মার্জ করা, এক্স্যাক্টলি ইন্টিগ্রেট করা বা একসাথে কোলাবরেট করা, সবগুলাকে একই জায়গায় একই প্ল্যাটফর্মে রাখা, নিয়ে আসা, এবং তারা প্রপারলি কাজ করতেছে কিনা ইন্টিগ্রেট করার পরে। এখন এখানে দেখেন ইন্টিগ্রেট এবং সিস্টেম টেস্টিং এর মধ্যে জাস্ট একটু পার্থক্য আছে। ইন্টিগ্রেশনটা কি? যে টোটাল 5টা ডিফারেন্ট মডিউলকে একটা সিঙ্গেল জায়গায় ইন্টিগ্রেট করা এবং সেগুলোকে দেখা যে আপনার ইন্টিগ্রেট করার পরে ইন্ডিভিজুয়ালি তারা প্রপারলি পারফর্ম করতেছে কিনা। আর সিস্টেম টেস্টিংটা কি? ইন্টিগ্রেশন করার পরে অ্যাজ এ হোল তারা প্রপারলি পারফর্ম করতে পারতেছে কিনা সেটা চেক করা। আচ্ছা, সো ইন্টিগ্রেশন টেস্টিংটার পারপাসটা কি? যে এনশিওর দ্যাট ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দ্য সিস্টেম ওয়ার্ক টুগেদার অ্যাজ এক্সপেক্টেড। ঠিক আছে, যখন আপনি ডিফারেন্ট কম্পোনেন্টকে যখন আপনি একটা সিস্টেমের মধ্যে অ্যাড করে দিচ্ছেন সেগুলো প্রপারলি কাজ করতেছে কিনা অ্যাজ পার ইউর এক্সপেক্টেড বিহেভিয়ার। সেকেন্ড হচ্ছে হোয়েন ইউজড, কখন ইউজ করা হচ্ছে। সো ইউনিট টেস্টিং যখন ডান হয়ে যায় তখন ইউজ করা হয়। টুলগুলা কি কি? পোস্টম্যান, জেইউনিট, টেস্টেনজি, এগুলা দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, সাধারণত পোস্টম্যান এখানে বেশি ইউজ হয়, আর ক্ষেত্র বিশেষে জেইউনিট ইউজ করা হয়। এক্সাম্পল কি? টেস্টিং হাউ a database connects with an API or how multiple microservice communicate। এখন আচ্ছা, মাইক্রোসার্ভিস নিয়ে কি আপনাদের কারো কোনো ধারণা আছে? মাইক্রোসার্ভিস মাইক্রো সার্ভিস তো স্প্রিং বুট দিয়ে করা হয়। না, সার্ভিস স্ক্রিন বোর্ড, বাট মানে এক্সাম্পল আমি চাচ্ছিলাম মাইক্রোসার্ভিস মানে বলতে। ছোট ছোট কাজগুলা এক একটা মডিউলের মতো, মানে মাইক্রো সার্ভিস মানে ছোট ছোট কাজগুলো করে। হ্যাঁ, ছোট ছোট কাজগুলি, যেমন একটা এপিআই, যেমন একটা অ্যাপ্লিকেশন এক্সাম্পল কেউ দিতে পারবেন? হ্যালো, আমি বলতেছি যে যেমন মনে ওয়েজার, করেন যে বলেন। যে লগ যেমন ইন করার জন্য আমি একটা সার্ভিস রাখলাম, অথেন্টিকেশনের জন্য আরেকটা সার্ভিস রাখলাম ইউজার ক্রিয়েশনের জন্য। ঠিক আছে, তো হুম, লগ ইনটা হবে এক জায়গায়, ইউজার অথেন্টিকেশন হবে আরেক জায়গায়। ঠিক আছে, এবং ওই গেট করা বা পোস্ট করা ওইগুলো হবে আরেক জায়গায় আর কি। সবগুলো মডিউল আলাদা আলাদা হবে, মানে ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে আর কি, এক জায়গায় থাকবে না সবকিছু। হ্যাঁ, মাইক্রোসার্ভিস মানে এটা আসলে মানে মানে এই নেমটা আসলে ইমপ্লাই করে যে আসলে সার্ভিসটা কোন ধরনের মাইক্রোসার্ভিস। যে ডিফারেন্ট যে সার্ভিসগুলি, ক্ষুদ্র ক্ষুদ্র যে সার্ভিসগুলো আছে সেগুলো আসলে প্রপারলি প্রপারলি কমিউনিকেট করতেছে না, এবং অথবা কিভাবে আসলে কমিউনিকেট করতেছে একজন আরেকজনের সাথে সেটা চেক করা। আচ্ছা, সিস্টেম টেস্টিং। সো এটা হচ্ছে মোটামুটি আমরা মোরালে সবাই খুবই পরিচিত সিস্টেম টেস্টিংটা কি। ঠিক আছে, সো আমরা কম বা বেশি সবাই জানি। তারপরে আমি আবার রিপিট করি যে সিস্টেম টেস্টিংটা কি হচ্ছে, যে পারপোজটা কি হচ্ছে, যে ভ্যালিডেটস দ্য কমপ্লিট অ্যান্ড ইন্টিগ্রেটেড সফটওয়্যার সিস্টেম। অর্থাৎ ইন্টিগ্রেশন টেস্টিং এর ক্ষেত্রে সফটওয়্যারটা কিন্তু আসলে ডিফারেন্ট কম্পোনেন্টকে একসাথে করা হয়েছে, বাট সিস্টেম টেস্টিং এ প্রপার সিস্টেমটাকে চেক করা হচ্ছে একদম টপ টু বটম। ঠিক আছে, যেটা ইন্টিগ্রেশন লেভেলে করা হয় না, সিস্টেম লেভেলে করা হয়। অর্থাৎ একটা সফটওয়্যারের শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টিগ্রেট করার পরে প্রপারলি কাজ করতেছে কিনা সেটা মেক শিওর করা। কখন ইউজ করা হয়? ইন্টিগ্রেশন টেস্টিং ইজ ডান। টুলগুলাকে কি? সেলেনিয়াম, কিউটিপি, জেইউনিট, মানে অটোমেশন টুলস যেগুলো আছে। গতকাল আপনাদেরকে টুলস আমি দেখাইছিলাম, রোবট ফ্রেমওয়ার্ক, ওইটাও কিন্তু একটা সিস্টেম টেস্টিং টুল। ঠিক আছে, তো ওইখানে কি ইউজ করে? সেলেনিয়াম লাইব্রেরি ইউজ করা হয়। So example কি? Testing the entire application such as a web apps front end, back end and database integration. So সবগুলো চেক করা, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের টপ টু বটম সবকিছু চেক করা। এটা হচ্ছে আপনার সিস্টেম টেস্টিং এর পারপাস। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। সো এটা পারপাসটা কি? পারপাসটা হচ্ছে যে ভেরিফাইজ whether the software meets the business requirement and if it's ready for release। অর্থাৎ আমি যখন গতকাল কিন্তু অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বলছিলাম। একটা, আপনাদের মধ্যে কেউ মনে হয় কোশ্চেনটা করছিলেন যে আলফা টেস্টিং এবং বিটা টেস্টিং, সেটা কিন্তু আপনার এই অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, সো আলফা টেস্টিংটা আমি কি বলছিলাম, কেউ বলেন তো দেখি।
আলফা টেস্টিং বলছিলাম যে যেগুলো হচ্ছে আমাদের সাইড থেকে টেস্ট করা হয়, মানে ডেভেলপার আর কিউ এর সাইড থেকে টেস্ট করা হয়, ওটা হচ্ছে আলফা। আর বিটা হচ্ছে যেটা ক্লায়েন্ট সাইড থেকে টেস্ট করা হয়, ওটা হচ্ছে বিটা। এক্স্যাক্টলি। সো একটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল টেস্টিং, একটা হচ্ছে ক্লায়েন্ট এনভায়রনমেন্টাল টেস্টিং। সো একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বেটা। আচ্ছা, সো সো এটা কখন ইউজ করা হয়? আফটার সিস্টেম টেস্টিং, টিপিক্যালি বিফোর দ্য সফটওয়্যার গোজ লাইভ, অ্যাকসেপ্টেন্স টেস্টিং। সো এটা হচ্ছে সিস্টেম টেস্টিং এর পরে সাধারণত করা হয়। টুলস কি দেওয়া আছে? সেলেনিয়াম, ফিটনেস, কিকুম্বার। সো আসলে এখানে টুলস যদিও, বাট সেলেনিয়াম দিয়ে আসলে দুইটাই করা যায়। ঠিক আছে, আলফা মানে অ্যাকসেপ্ট টেস্টিং, সিস্টেম টেস্টিং দুইটাই করা যায়। তারপর হচ্ছে আপনার এক্সাম্পল কি? এ ক্লায়েন্ট ভেরিফাইজ দ্যাট দ্য সফটওয়্যার হ্যাজ দ্য ফিচার দে রিকোয়েস্টেড অ্যান্ড ফাংশন অ্যাজ এক্সপেক্টেড। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে ফাংশনাল টেস্টিং। সো এটা পারপাসটা কি? ফোকাসেস অন দ্য ভেরিফাইং দ্যাট দ্য সফটওয়্যার ফাংশনস অ্যাকর্ডিং টু ইটস স্পেসিফিকেশন। কখন ইউজ করা হয়? ডিউরিং দ্য ডেভেলপমেন্ট ফেজ টু চেক ইফ দ্য সিস্টেম বিহেভ অ্যাজ এক্সপেক্টেড। এইটা আসলে এটা আসলে আপনার ওই সিস্টেম টেস্টিং এর সাব পার্ট। ঠিক আছে, যে এটাকে যদি আমি আলাদা পয়েন্টে নোট ডাউন করছি, বাট এটা হচ্ছে সিস্টেম টেস্টিং এর একটা সাব পার্ট। কারণ সিস্টেম টেস্টিং এ তো ফাংশনাল টেস্টিং, মানে ফাংশনাল টেস্টিংটাই তো আসলে আমি করতেছি বেশি, তাই না? সিস্টেম টেস্টিং এর এটা তো একটা পার্ট, বোথ ফাংশনাল এন্ড নন ফাংশনাল, দুইটাই কিন্তু একটা সিস্টেম টেস্টিং এর পার্ট। বাট আমরা সিস্টেম টেস্টিংটা হচ্ছে আপনার ওভারঅল যে কোর ফাংশনালিটি সেগুলোকে ফোকাস করি, এট দ্য সেম টাইম আপনার লো লেভেল কিছু ফাংশন থাকে সেগুলোকে পারফর্ম করি, বাট এটাকে আলাদা সেগমেন্টে রাখা হয়েছে। তারপরে হচ্ছে আপনার নন ফাংশনাল টেস্টিং। আচ্ছা, এইটার কাজটা কি? আপনাকে কিন্তু গতকাল আমি বলছিলাম, কেউ রিকল করতে পারবে নন ফাংশনাল টেস্টিং গুলা কি কি? পারফরমেন্স, তারপরে ইউজেবিলিটি টেস্টিং, সিকিউরিটি, রিলায়েবিলিটি। কম্প্যাটিবিলিটি টেস্টিং। পারফরমেন্স। বলেন আবার। আমরা যে স্ক্রিনটা টেস্ট করবো তার সাথে রিলেটেড যে স্ক্রিন গুলো আছে, যে কাজগুলো আছে, সেগুলো টেস্টিং। আচ্ছা, সো এটাই হচ্ছে আসলে আমাদের মেইন পারপাস, যে আমাদের ফাংশনাল এবং নন ফাংশনাল দুইটা জায়গায় আমাদের আছে, দুইটা জায়গায় আসলে আমাদের চেক করা। সো আমাদের নন ফাংশনাল বলতে পারফরমেন্স। এখন নন ফাংশনাল বলতে আসলে সবার আগে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পারফরমেন্স টেস্টিং, সবার আগে আসে কিন্তু। ঠিক আছে, কারণ পারফরমেন্স এবং সিকিউরিটি এই দুইটা হচ্ছে মেইন কনসার্ন থাকে আমাদের নন ফাংশনাল টেস্টিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে খুব একটা ভাইটাল ব্যাপার, যে আমাদের ফাংশনাল টেস্টিং এবং নন ফাংশনাল টেস্টিং এর ক্ষেত্রে পারফরমেন্স টেস্টিং। সো আপনারা যারা পারফরমেন্স টেস্টিং এর ব্যাপারে ইন্টারেস্টেড, আপনারা কিন্তু অবশ্যই জেমিটার অথবা ইদানিং হচ্ছে K6 নামে নতুন একটা টুল আসছে, এগুলো আপনারা শিখতে পারেন। এটা কিন্তু খুবই আপনাদের জন্য কাজে দেবে। স্পেশালি জেমিটারটা অনেক অনেক পুরনো, অনেক দিন থেকে ইউজ হচ্ছে, এস্টাবলিশ একটা পারফরমেন্স টেস্টিং টুল, যেটা এক নামে সবাই চেনে, ওপেন সোর্স। আর K6 যেটা, সেটা যদিও আমি পার্সোনালি এখন ইউজ করি নাই, বাট K6 টাও ইদানিং অনেক অনেক কোম্পানি এটা ইউজ শুরু করছে, K6। সো এটার টোটাল রিভিউটা বেশ ভালো। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এটা শিখতে পারেন, K6। সো আপনারা কি যে মিটারের নাম তো মনে হয় অনেকেই শোনার কথা, আপনারা যারা এখানে ক্লাস করতেছেন। জি, K6 এর নাম কেউ শুনছেন? K6 নাম শুনেছি কিন্তু কখনো এটা মানে দেখি না, ইউজ করে ট্রাইও করিনি। যে মিটার কি ইউজ করছেন? যে মিটার আপনাদের মধ্যে থেকে কেউ? জি ভাইয়া, হ্যাঁ, জাস্ট একজন, ট্রাই করে। জাস্ট একজন ইউজ করছেন, আর কেউ করেন নাই কখনো? আর কেউ করেছেন যে মিটার, নাকি জাস্ট একজনই আমি পেলাম আপনাদের মধ্যে থেকে? একজনই করছে মনে হয়। উনিই করছে শুধু, আর তো কেউ করলে তো রেসপন্স করতে হয় তো। আচ্ছা, তার মানে আউট অফ 43 আমি পেলাম একজনকে যিনি ইউজ করছেন। আচ্ছা,
সো আপনারা যারা আসলে এসকিউএল তে আসতে চান, আমি সাজেস্ট করব কিছু কিছু জিনিস যদি পসিবল হয় একটু স্টাডি করবেন, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে পারফরমেন্স টেস্টিং টুল। এটা কিন্তু আপনাদের ইন্টারভিউ এর ক্ষেত্রে এটা খুব কমন একটা কোশ্চেন, যে পারফরমেন্স টেস্টিং টুল আপনারা আসলে কিভাবে কাজ করে বা এটা আসলে কি। তো আপনারা যদি তাদেরকে এই মানে ফিল্টার দিতে পারেন যে হ্যাঁ পারফরমেন্স টেস্টিং টুল কি, আমি সেটা জানি, কিভাবে কাজ করে সেটাও আমি জানি, সো এটা কিন্তু আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে। সো যদি পসিবল হয় সময় বের করে পারফরমেন্স টেস্টিং যে টুলগুলো আছে, জেমিটার বা কে সিক্স এর নতুন রিসোর্স আমি জানি না কতটুকু আপনারা পাবেন, বাট জেমিটার রিসোর্স অ্যাভেলেবেল, সো ইউ কুড লার্ন জেমিটার ফর নাও। আর আপনি যখন একটা যখন জানবেন, সো বাকিগুলো আসলে আপনি ওভার দ্য টাইম ওইটা আপনি শিখতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ইউজিবিলিটি টেস্টিং, সিকিউরিটি টেস্টিং আমি আর যাচ্ছি না, অলরেডি আমি গতকাল বলে ফেলছি যথেষ্ট। আচ্ছা, 7 নাম্বার হচ্ছে রিগ্রেশন টেস্টিং। সো এই ক্ষেত্রে আমাদের কাজটা কি হচ্ছে, আচ্ছা এটা ডেফিনেশন আমি গতকাল দিছিলাম, কেউ একটু বলেন রিগ্রেশন টেস্টিংটা কি? যখন হচ্ছে কোনো বাগের কারণে সেই বাগ যদি বাগ পাওয়া যায় এবং সেই বাগ যদি সলভ হয়ে যায়, সলভ হওয়ার পরে যেটা সলভ হয়ে গেছে এবং ওইটার জন্য অন্য কোনো ফিচার গুলোর উপরে কোনো প্রভাব পড়ছে কিনা সেটা টেস্ট করা। এক্স্যাক্টলি, সো এটাই হচ্ছে আমাদের আসলে রিগ্রেশন টেস্টিং এর একটা পয়েন্ট, যে আসলে আমাদের একটা ফিক্সিং এর জন্য অন্য কোথাও, যেমন ফর এক্সাম্পল আমাকে বলা হইলো লগ ইনে একটা প্রবলেম আছে, সো লগ ইনটা আমি ফিক্স করলাম, বাট লগ ইন ফিক্স করার পরে দেখা গেল যে আমার এরপরে লগ আউট করতে যাচ্ছি, লগ আউটটা আপনার হয়তো ওকে ছিল, বাট লগ ইনে কোনো একটা প্রবলেম ছিল। এখন লগ ইনটা আমি করতেছি, দেখা গেল লগ আউটটা আমার কাজ করতেছে না, সো আমার ইউজার অলওয়েজ সিস্টেমে ইন অবস্থায় থাকতেছে। তার মানে কি, আমার ইউজারটা যখন যদি সিস্টেমে লগ ইন অবস্থা অলওয়েজ থাকে, সে সিস্টেমে একটা আপনার যে মানে একটা এক্সেটেড প্রেশার সেটা দিয়ে রাখতেছে না, কারণ একটা সিস্টেমের ক্যাপাসিটি আছে ফর এক্সাম্পল 5,000 ইউজার পর্যন্ত সে ম্যাক্সিমাম নিতে পারবে। এখন আমার ইউজার যদি কোনোভাবে লগ ইন হয়ে যায় এবং লগ আউটই না করতে পারি, সো এরকম দেখা যাবে যে আমি মাল্টিপল টাইম লগ ইন করলে আমার ডিফারেন্ট সেশন তৈরি হবে, অর্থাৎ আমার একই ইউজারের 10টা সেশন তৈরি হবে। তার মানে কি, সেশন বলতে একই ইউজার 10 বার লগ ইন অবস্থায় আছে, তার মানে কি আমার ইউজারের কাউন্টটা বেড়ে যাচ্ছে আননেসেসারি, এবং দেখা যাবে যে এইভাবে করে যখন 5,000 লিমিট ক্রস করে যাবে অ্যাপ্লিকেশন ক্রাশ করতেছে, আপনি ইউজই করতে পারবেন না। সো এই ব্যাপারে একটু আসলে মানে ইয়াটা করা। সো রিগ্রেশন টেস্টিংটা হচ্ছে আমার খুবই ইম্পর্ট্যান্ট। রিটেস্টিং এবং রিগ্রেশন টেস্টিং দুইটা আসলে খুবই ইম্পর্টেন্ট সিস্টেম টেস্টিং এর জন্য, কারণ কি একটা হচ্ছে অন্যান্য এরিয়া ইম্প্যাক্টেড কিনা সেটা বের করে দিবে আপনাকে, আরেকটা হচ্ছে যে ইস্যুটা ফিক্স করা হয়েছে কিনা ওইটা আসলে ফিক্স হয়েছে কিনা, ওইটা ওভার দ্য টাইম রিপিটেডলি আপনি ওইটা পাবেন। আচ্ছা, সো পারপোজটা বলা হচ্ছে যে ensure that the new code changes haven't adversely affected the existing functionality of the software, ঠিক আছে? when used after the new feature is added or a bug is fixed. টুলস কি সেলেনিয়াম কিউটিবি টেস্ট কমপ্লিট। আসলে এই টুলস এর কোনো শেষ নাই, আপনি মানে কোন কোন টুলস ইউজ করবেন, আমি তো একটা কথা গতকালই বলছিলাম যে টেস্টিং এর ক্ষেত্রে কোনো টুলস এর কোনো অভাব নাই, এ লট অফ টেস্টিং টুল ইজ দেয়ার, বাট আপনাকে চয়েস করতে হবে আপনার প্রিফারেন্স অনুসারে, আপনার অ্যাপ্লিকেশন নিড অনুসারে, আপনার কোম্পানির চাহিদা অনুসারে। আচ্ছা, তারপর হচ্ছে স্মোক টেস্টিং। সো স্মোক টেস্টিং, সো পারপোজটা কি, যে a preliminary test to check the basic functionality of the software often called sanity check. এটার নাম কি শুনছেন, স্মোক টেস্টিং? জি, এটা হচ্ছে বিল্ডের যে একটা সফটওয়্যার তো বিভিন্ন ভার্সন হতে পারে, তাই না? না মানে টেস্টিংটা ভার্সন সেটা ডিফারেন্ট, আমি টেস্টিং এর ব্যাপারটা জানতে চাচ্ছি, স্মোক টেস্টিং কি? হ্যাঁ, ভাই অ্যাপ্লিকেশনের যে মেজর যে ফাংশনালিটি গুলো থাকে সেগুলো টেস্ট করে, যেমন সেটা হতে পারে লগ ইন বা রেজিস্ট্রেশন বা অ্যাড টু কার্ট এই টাইপের। এক্স্যাক্টলি, আর স্যানিটি যেগুলো হচ্ছে মাইনর ফাংশনালিটি সেগুলো হচ্ছে স্যানিটি টেস্টিং। ওকে, সো স্মোক টেস্টিংটা কি, যে প্রিলিমিনারি টু চেক দ্য বেসিক ফাংশনালিটি, অর্থাৎ যেই ফাংশনগুলি আপনার মানে আপনার বেস, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনে কিছু বেস ফাংশনালিটিস থাকে, যে কোনো অ্যাপ্লিকেশনে কিছু ফিক্সড কিছু মানে ফাংশন থাকে যেগুলো আপনাকে অবশ্যই চেক অলওয়েজ
চেক করার আফটার ইচ ডিপ্লয়মেন্ট আপনাকে চেক করতে হবে যে আমার এই বেসিক ফাংশন গুলি কাজ করে কিনা। যদি এই বেসিক ফাংশনে কোনো একটাতে প্রবলেম থাকে ওই রিলিজটাকে আমরা অ্যাকসেপ্ট করবো না, ওই রিলিজটাকে আমরা বলবো মানে ডিস্ট্রাকটিভ রিলিজ, কারণ বেসিক ফাংশন আপনার ওকে থাকতে হবে। এখন আপনার যদি ইউজার রেজিস্ট্রেশন করা, লগ ইন করা, লগ আউট করা এই তিনটা জায়গায় যদি কোনো প্রবলেম থাকে বলতে হবে যে আসলে আপনার বেসিক জায়গায় প্রবলেম আছে। সো এটা হচ্ছে আপনার স্মোক টেস্টিং এ হচ্ছে বেসিক যে ফাংশন গুলো আছে সেগুলোকে চেক করা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা ডিটেল টেস্টিং এর আগে আমরা শুরু করে দেব। সো মানে এইটা সাধারণত আমরা অটোমেশন টুলস দিয়েই করি। যেমন গতকাল আপনাদের একটা টুলস আমি দেখাচ্ছি রোবট ফ্রেমওয়ার্ক, সাধারণত এই রোবট ফ্রেমওয়ার্কটা দিয়েই হচ্ছে আমাদের আসলে বেসিক টেস্টিং বা স্মোক টেস্টিংটা আমরা আমাদের অ্যাপ্লিকেশনের জন্য করে থাকি। এটা অন অ্যান্ড অ্যারাউন্ড আপনার 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগে, ঠিক আছে। টোটাল হচ্ছে 73টা বা 75টা ফাংশন আছে, যেটা আমি যদি আমার কোনো একটা টেস্টারকে মেসেজ করে দিতাম যে আপনি এটা চেক করেন, এই 73টা ফাংশন তার এক্সিকিউট করতে মিনিমাম 2 দিন লাগতো, মিনিমাম, অর্থাৎ 16 ঘন্টা লাগতো। সেই 16 ঘন্টার কাজ আমি এই টেস্টিং টুল দিয়ে স্মোক টেস্টিং যেটাকে আমরা বলতেছি সেটা মাত্র 3 ঘন্টায় আমি কমপ্লিট করতে পারতেছি। সো 3 ঘন্টায় আমি বলতে পারতেছি হ্যাঁ আমার অ্যাপ্লিকেশনের বেসিক ফাংশন ওকে আছে, আমার কোনো টেস্টারের উপর কোনো ডিপেন্ডেন্সি এখানে নাই। কারণ ডিপ্লয়মেন্ট সাধারণত আমাদের রাতের বেলাই হয়, অর্থাৎ আপনাদের আমাদের বাংলাদেশ টাইম ফর এক্সাম্পল হয়তো 11টা বা 10টার দিকে হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে 9টার দিকেও হয়ে যায়। সো তখন তো আমার টেস্টার অ্যাভেলেবেল না, আমি জাস্ট অটোমেশন স্ক্রিপ্টটা রান করে দিচ্ছি, দ্যাটস ইট। সে আমাকে টোটাল 73টা ফাংশন এক্সিকিউট করে তার মধ্যে এক্সিকিউট করে আমাকে রেজাল্ট দিচ্ছে 3 ঘন্টার মধ্যে আমাকে একটা রেজাল্ট আমাকে সে দিয়ে দিচ্ছে। বাট আমি যদি একটা হিউম্যান রিসোর্সকে এখানে অ্যাসাইন করতাম, হি উইল টেক 2 ওয়ার্কিং ডেজ, মানে 16 ঘন্টা। এখানে আমার বাঁচতেছে কতক্ষণ? একদিন 1.5 দিন আমার বাঁচতেছে। সো এটা হচ্ছে একটা বেনিফিট আমার আপনার ইয়ার টেস্টিং এর ক্ষেত্রে, স্মোক টেস্টিং এর ক্ষেত্রে অটোমেশন টুলস ইউজ করা, এবং অটোমেশন টুলস দিয়ে সাধারণত করা হয়, ম্যানুয়াল টেস্টিং দিয়ে সাধারণত করা হয় না। তারপরে স্যানিটি টেস্টিং, সো এ ন্যারো অ্যান্ড ফোকাস। আচ্ছা, সো স্যানিটি টেস্টিং বলতে ফর এক্সাম্পল আমার এইটা সাধারণত আসলে মানে কি বলবো এটাকে, ম্যানুয়াল টেস্টিং এর স্যানিটি টেস্টিং এর ক্ষেত্রে ম্যানুয়াল টেস্টিং এর যে আপনার অটোমেশন টেস্টিং এর যে ম্যানুয়াল টেস্টিংটা খুব কাজে দেয়। কারণ কি, স্মোক টেস্টিং মানে হচ্ছে ধোঁয়াশা টেস্টিং যেটাকে আমরা বলি, অর্থাৎ বিভিন্ন জায়গায় বেসিক ফাংশন গুলো কাজ করে কিনা সেটা চেক করা। আর স্যানিটি টেস্টিং হচ্ছে এটা হচ্ছে খুবই মানে প্রিসাইজ টেস্টিং আমরা যেটাকে বলতে পারি, ঠিক আছে। অর্থাৎ এটা ফোকাস থাকে একদিকে যে আমার লগ ইন ফাংশনালিটিসে ফিক্সিংটা দেওয়া হয়েছে, আমি জাস্ট এদিকেই ফোকাস করবো, আই উইল নট লুক এনি আদার প্লেসেস, আমি একটা জায়গায় ফোকাস করবো। সো ওইটাকে আমরা বলতেছি স্যানিটি টেস্টিং, যে ন্যারো টেস্টিং, ঠিক আছে, ন্যারো এবং ফোকাস টেস্টিং। এখন এই ক্ষেত্রে আসলে আপনার যদি আমাকে জিজ্ঞেস করেন আমি প্রিফার করি ম্যানুয়াল টেস্টিং, কারণ অটোমেশন টেস্টিং এখানে যে আমি ফোকাস দিতে যাই ওইটা আসলে প্রপার আমি আউটকামটা পাবো না। হ্যাঁ, এখন আপনি অটোমেশন টুলসে কতটুকু কভার আপ করছেন সেটাও একটা ব্যাপার, বাট যতই কভার আপ করা হোক না কেন কখনোই সেটা হিউম্যানকে রিপ্লেস করার মতো ক্যাপাসিটি রাখে না। সো স্যানিটি টেস্টিং এর জন্য বা ন্যারো মাইন্ডেড যে টেস্টিং, অর্থাৎ ন্যারো যে টেস্টিং, ন্যারো এবং ফোকাস যে টেস্টিং, এটার জন্য আমি অলওয়েজ প্রিফার করি ম্যানুয়াল টেস্টিং, কারণ এখানে ম্যানুয়াল টেস্টিং খুব ভালো একটা এফোর্ট বা আউটপুট পাওয়া যায়। প্রয়োজন হলে আমি একটা জায়গায় একজন আমার কেউ কাজ করতেছে, আমি ওইখানে 2জন কেউ ইনভলভ করবো যে আপনি এটা টেস্ট করেন, 1 ঘন্টা টেস্ট করেন, এই যে রিকোয়ারমেন্ট আপনি 1 ঘন্টা টেস্ট করেন, এটা আমি অটোমেশন চেয়ে ভালো একটা রেজাল্ট পাবো এখানে। আচ্ছা, তবে লোড টেস্টিং, সো লোড টেস্টিং এর ক্ষেত্রে কি আছে, টুলস আছে কি জেমিটার, লোড রানার। সো এগেইন, সো লোড টেস্টিং বা পারফরম্যান্স টেস্টিং এর ক্ষেত্রে আসলে জেমিটার স্টিল নাও অন দ্য টপ, কারণ অনেক দিন আগে থেকে চলতেছে, ঠিক আছে। জাভা বেসড অ্যাপ্লিকেশন, ওপেন সোর্স, ইউ কুড ইউজ ইট অ্যাজ পার ইউর নিড, আপনি কনফিগারেবল, আপনি চাইলে কনফিগার করে নিতে পারেন। সো আসলে এই যে মিটারটা মানে আমি তো গত 2013 সাল থেকে মোটামুটি ইউজ করতেছি ডিরেক্টলি। সো 13 থেকে 25 সোফার মাই এক্সপিরিয়েন্স মানে ট্রিমেন্ডাস একটা টুল, ওপেন সোর্স ফ্রি টুল। আর লোড রানার হচ্ছে পেইড টুল। সো পেইড টুল, হ্যাঁ, লোড রানারের সুবিধা কি, এটা রিপোর্টিংটা বেশ ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, হিউজ কস্টলি। সো আপনার কোম্পানি যদি ছোট হয় এরকম একটা লোড রানার সফটওয়্যার কিনতে গেলে হয়তো আপনার মাসের বেতন আর দিতে পারবে না,
ব্যাপারটা হচ্ছে এরকম। সো হিউজ কস্ট, মানে এক্সপেন্সিভ লোড রানার, বাট জেমিটারটা ওপেন সোর্স ফ্রি। সো আপনার যদি রিসোর্স থাকে, আপনি জেমিটার সফটওয়্যার যে প্যাকেজ আছে ওইটা নামায় আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। ঠিক আছে, সেটা পোস্ট প্রসেসর হইতে পারে, প্রি প্রসেসর হইতে পারে, বিভিন্ন এলিমেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি আমার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, সো লোড টেস্টিং, আচ্ছা স্ট্রেস টেস্টিংটা কেউ বলতে পারবেন? হ্যাঁ, স্ট্রেস টেস্টিংটা হচ্ছে মূলত যে আমাদের যে অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনের ইউজার সংখ্যা একবার কমে ইনক্রিজ এবং ডিক্রিজ করে হচ্ছে টেস্ট করা হয়। আর কেউ? মানে ট্রাফিক হ্যাঁ, কতটা লোড এটা মানে কতটা ধরতে পারবে কোন একটা অ্যাপ্লিকেশন দিতে পারবে। আচ্ছা, আর কেউ? স্ট্রেস টেস্টিং এটা হচ্ছে একটা সিস্টেম স্টেবল কেনা, যে না যেটা পারফরমেন্সে যে ওরকমই আর কি। হয় নাই। অন্য কেউ? ইউজেবিলিটির আপনার আসলে ইউজার এক্সট্রিম লেভেলে ফ্রেন্ডলি যদি লোড হয়, মানে হচ্ছে নর্মালি যদি একটা অ্যাপ্লিকেশন 5,000 ইউজারের জন্য বানানো হয়, সেখানে যদি 10,000 দিয়ে টেস্ট করা হয়, ওটা হচ্ছে স্ট্রেস টেস্ট। এক্স্যাক্টলি। সো দেখেন, এখানে টেস্টিং এর ক্ষেত্রে 3 ধরনের টেস্টিং আছে: পারফরমেন্স, লোড এবং স্ট্রেস। সো এখন আপনি বলতে পারেন যে জেমিটার দিয়ে আমি 3টেই তো চালাচ্ছি, তার মধ্যে 3টার ডিফারেন্সটা কি? একটা হচ্ছে পারফরমেন্স টেস্টিং, অর্থাৎ আমার সিস্টেমে 5,000 ইউজার লগ ইন করতে পারে, হ্যান্ডেল করতে পারে, আমি জেমিটার দিয়ে লোড দিচ্ছি কত, ফর এক্সাম্পল 1,000 ইউজার, 2,000, 3,000। ঠিক আছে, সো যখন আমি 1,000 ইউজার দিচ্ছি, এটা হচ্ছে পারফরমেন্স টেস্টিং, যে 1,000 ইউজারের ক্ষেত্রে সে কিভাবে বিহেভ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে পারফরমেন্স টেস্টিং। আমি 1,000, মানে 1,000 হইতে পারে, 500 হইতে পারে, 300 হইতে পারে, ফর এক্সাম্পল 500ই দিলাম। অলওয়েজ আমি 500ই দিচ্ছি। 500 ইউজারের জন্য ডিফারেন্ট ফাংশন আমি রেকর্ড করে ওইগুলা প্লে করতেছি। সো আমি দেখতেছি কত, হ্যাঁ অলওয়েজ 500ই দেখতেছি। এটা হচ্ছে পারফরমেন্স। লোড টেস্টিং কি? লোড মানে হচ্ছে কখনো 1,000, কখনো 2,000, কখনো 3,000, কখনো 4,000, কখনো 5,000। এইভাবে আমরা যে লোড, মানে লোড গুলা দিচ্ছি, এটাকে আমরা বলছি লোড টেস্টিং। তাইলে পারফরমেন্স পাইলাম, লোড পাইলাম, তাহলে স্ট্রেসটা কি রে ভাই? তাই না? আমি তো 1,000 দিয়ে 5,000 পর্যন্ত দিলাম, তাহলে আবার মানে স্ট্রেস এর বাকি থাকলো কি? হ্যাঁ, বাকি তো আছে, কারণ আমার সিস্টেম হ্যান্ডেল করতে হবে 5,000 ইউজার। আমি তো ভাই 5,000 এক্সিড করি নাই। আমি তো জানি না যে 5,000 এক্সিড করলে আমার সিস্টেমটা কিভাবে বিহেভ করবে। এটা আসলে আদৌ মানে যদি কখনো বেশি হয়ে যায়, হতেই তো পারে, কারণ আমার 5,000 লিমিট দেওয়া আছে। যেমন ফর এক্সাম্পল ফেসবুকে যে লিমিট আছে, ফর এক্সাম্পল এট এ টাইম 1 কোটি ইউজার ইউজ করতে পারবে। এখন 1 কোটি 1, এটার জন্য সে বিহেভ করবে কিভাবে, সেটা আমাকে দেখতে হবে না? বা 1 কোটি 2, এটার জন্য বিহেভ কেমন করবে। তো একইভাবে যদি স্ট্রেস টেস্টিং এর ক্ষেত্রে আমার একটা সিস্টেম অ্যাকসেপ্ট করতে পারে 5,000 ইউজার, আমি 5,001 ইউজার দিলাম, দেখি সে আসলে কিভাবে হ্যান্ডেল করে। দেখলাম যে না, 5,001 ওকে আছে। 5,002 দিলাম, দেখলাম যে তখনও ওকে আছে। ঠিক আছে, এবার দিলাম 5,050, দিয়ে রান দিলাম, অ্যাপ্লিকেশন হ্যাং করলো, হ্যাং করে এরপরে ক্র্যাশ করলো, আম ডান। এরপর অ্যাপ্লিকেশন দেখা গেলো আর মানে লাইভে আমার আসতেছে না। ঠিক আছে, মানে মেকানিজম থাকে কি, কোন একটা অ্যাপ্লিকেশনে যখন কোনো কারণে ডাউন হয়ে যায়, অটোমেটিক মেকানিজম 10 মিনিট 15 মিনিট, যেমন আমরা যে অ্যাপ্লিকেশনে কাজ করি, সেখানে কোনো একটা ইনস্ট্যান্স যদি কোনো কারণে ডাউন হয়ে যায় প্রোডাকশনে, সে অটোমেটিক্যালি আফটার 10 মিনিটস দ্য সিস্টেম উইল রিস্টার্ট অ্যান্ড ইট উইল আপ ওয়ান্স এগেইন। কাজেই আমাকে এটা চিন্তা করতে হয় না যে আমার প্রোডাকশনে যখন কোন একটা ডাউন হয়ে যাচ্ছে, এটা আসলে আপ হবে কিনা বা আপ হচ্ছে কিনা, কারণ আমি জানি যে যে মেকানিজম সেট করা আছে সেটা ঠিক 10 মিনিটের মধ্যেই এটাকে আপ করে দিবে। সো আমাকে আসলে ওরিড হওয়ার কিছু নাই এগুলা নিয়ে, যে আসলে আপ হচ্ছে কি হচ্ছে না, এগুলা নিয়ে আসলে আমি টেনশনের কিছু নাই। ঠিক আছে, সো স্ট্রেস টেস্টিং হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্টটা বের করা, অর্থাৎ আমার একটা অ্যাপ্লিকেশনে ব্রেক ইভেন পয়েন্ট কোন পয়েন্টে গিয়ে অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করতেছে সেটা বের করা। সো এটা আমি জেমিটার লোড রানার দিয়ে করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং। সো এটা তো আমি গতকাল বলছি, জাস্ট পারপোজটা একবার বলি। ইভালুয়েটস দ্য ইউজার ফ্রেন্ডলিনেস অ্যান্ড ইনটুইটিভ নেচার অফ দ্য ইউজার ইন্টারফেস। সো ইউজার ইন্টারফেসটা কতটুকু আসলে মানে ইউজার ফ্রেন্ডলি, সেটা আসলে মানে আমার চেক করা। When used typically before releasing the product to the public, টুলগুলা কি কি?
ম্যানুয়াল টেস্টিং উইথ ইউজার্স, তারপরে ইউজার টেস্টিং, কেজিএক, এগুলা দিয়ে, যদিও আসলে দুইটা একটা আমি ইউজ করি নাই। তারপর হচ্ছে আচ্ছা এক্সাম্পল, অবজার্ভিং ইউজার্স ইন ইন্টারেক্টিং উইথ এ মোবাইল অ্যাপ টু সি ইফ দে ক্যান ইজিলি নেভিগেট দ্য ইন্টারফেস। অর্থাৎ আমি গতকাল একটা কথা বলতেছিলাম যে আসলে যে আমার কোন একটা অ্যাপস কতটুকু আসলে ইউজার ফ্রেন্ডলি সেটা ডিফাইন করা, ঠিক আছে, যতটুকু আমার ইউজার ফ্রেন্ডলি করা যায়। কারণ একটা অ্যাপ্লিকেশন বা একটা মোবাইল অ্যাপ বা একটা আপনার কি বলে এটাকে ওয়েব অ্যাপ যতটা ইউজার ফ্রেন্ডলি করা যায়, যতটা ইজিলি সে মুভ করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা। যেমন আমাদের যে অ্যাপ্লিকেশন আমরা কাজ করি সেটাকে বলতে পারেন যে মানে যতটা রাফ এন্ড টাফ করা যায় এটা ততটাই রাফ এন্ড টাফ করা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে কাউকে 3 মাস ট্রেনিং না দিলে সে কাজ করতে পারবে না। 3 মাস। সো চিন্তা করতে পারেন এটা ভলিউম কোন লেভেলে। সো এটা শুধুমাত্র এরকম অ্যাপ্লিকেশন পৃথিবীতে বহুত আছে যেখানে যেখানে হচ্ছে আপনার মানে একটা ইউজারকে ট্রেন আপ করতে আপনার 6 মাস থেকে আপনার 1 বছর লাগে। কারণ এত ফাংশন, এত কমপ্লেক্স, মানে এটা আসলে ওদের বিজনেস নেচারের জন্যই কমপ্লেক্স। কারণ আপনি বলতে পারেন যে আসলে এই টাইপের কমপ্লেক্স অ্যাপ্লিকেশন কেন আসলে মানে তৈরি করা হয়, আসলে তৈরি করা হয় বলতে আপনার বিজনেস নিডের উপরে। একটা অ্যাপ্লিকেশন আসলে কমপ্লেক্স হবে না ইজি হবে সেটা ডিপেন্ড করে বিজনেসের নিডের উপরে, তাদের চাহিদার উপরে। যদি নিড বেশি থাকে আমরা ওইভাবে ডেভেলপ করে দিই, কারণ কমপ্লেক্স হইলেও কিছু করার নেই, কারণ তাদের প্রসেসটাই হচ্ছে কমপ্লেক্স। সো আমি ইজি কিভাবে করে দিব ইউআইটা, সো যার ফলে ইউআইটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তারপর সিকিউরিটি টেস্টিং। সো আচ্ছা এই যে গতকাল যে আপনার টুলসের কথা বলছিলাম, বার্ব সুইট, নেসাস, এই দুইটা আসলে বেশি ইউজ হয়। হোয়াটসঅ্যাপ জ্যাপ এটা আসলে তেমন আমি শুনি নাই, বাট বার্ব সুইটটা সবচেয়ে বেশি ইউজ হয়, তারপরে নেসাসটা ইউজ হয়। আচ্ছা আচ্ছা স্যার, এগুলোর কি পিডিএফ বা তেমন কিছু দেওয়া হইব যে শীটটা? কোনটা? এই যে আপনি যেটা পড়াইতেছেন স্যার, ওইটা শীট কি দিবেন? হ্যাঁ এটা দিয়ে দেব। কারণ দেখেন আমাদের আসলে মেইন পারপাস হচ্ছে এই যে এখন যে আমরা ক্লাসগুলো মানে আজকে তো আমার শেষ ক্লাস, সো এরপরে আমার আর কলিগ আছে উনি আপনার অটোমেশনের 2টা ক্লাস নেবেন। সো এই ক্লাসগুলি করানোর উদ্দেশ্য একটাই, আপনাকে ইনসাইট দেওয়া যে আসলে টেস্টিং এর মানে আমরা যে কোর্সটা আপনি যে ডিজাইন করছি ডিটেইল কোর্স যেটা আর কি, সো ওইখানে তো হাতে কলমে অনেক কিছুই দেখানো হবে। কারণ এখানে আসলে আপনাকে ডেমো দেখানো যে হ্যাঁ আপনারা আসলে এই মানে এই প্ল্যাটফর্মে আসলে হয়তো আপনারা এই জিনিসটা জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, এটা আপনার ফিউচার ক্যারিয়ারের জন্য এতটুকু সাপোর্ট দিবে, ঠিক আছে। সো আমরা যতটুকু পসিবল হয়েছে আর কি, যতটুকু সম্ভব হয়েছে আপনাদের জন্য মোটামুটি একটা ডিটেল ইনফরমেশন আমি আমার সাইড থেকে দেওয়ার ট্রাই করছি। কারণ নর্মালি এইখানে আসলে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া হয়, কারণ এইখানে প্র্যাকটিক্যাল কিছু কাজের ব্যাপার থাকে, ঠিক আছে। কারণ একটা হচ্ছে আমি আপনাদেরকে কিন্তু বারবার বলে যাচ্ছি ডকুমেন্ট দেখে, সেটা একটা ব্যাপার, বাট ভিজুয়ালাইজ করার একটা ব্যাপার থাকে। সো এই ভিজুয়ালাইজ করার জন্য সবার আগে দরকার হচ্ছে আপনার ফিজিক্যাল ক্লাস, সবার আগে দরকার ফিজিক্যাল ক্লাস। এটা হচ্ছে খুব ইফেক্টিভ, কারণ ফিজিক্যাল ক্লাসে আমি আপনার ফেস দেখতে পারি, আপনার বসতেছেন কিনা সেটা জানতে পারি। আর সেকেন্ড হচ্ছে হ্যান্ডস টু হ্যান্ডস, অর্থাৎ আমি আপনাদেরকে যখন এই টাইপের ক্লাসগুলি নিব, একদম মেইন ক্লাসগুলি নিব, তখন আসলে আপনাকে হ্যান্ডস অন আসলে একটা অ্যাপ্লিকেশন দেওয়া, তারপরে হ্যান্ডস অন একটা ফর এক্সাম্পল জেমিটারের কথা বললাম বা ইয়ার কথা বললাম, সেগুলো ওপেন করে দেখানো, সেগুলো এক্সিকিউট করে দেখানো যে এইভাবে কাজ করে, সেটা আসলে একটা মানে হিউজ একটা সময়ের ব্যাপার, ঠিক আছে। তো এখন যে আপনাকে ডকুমেন্ট আমি ডেফিনেটলি দিয়ে দেবো, এটা গতকাল কিন্তু আজকে আমি ডকুমেন্ট শেয়ার দিয়ে দিব। কারণ আপনারা যদি এই ডকুমেন্ট পরে আপনাদের যদি আপনারা মনে করেন যে এখানে কন্টিনিউ করবেন ইন ফিউচার, যে ইয়া হবে রেগুলার যে ক্লাস হবে এনরোল করবেন, করতে পারেন, অথবা যদি মনে করেন অন্য কোথাও যাবেন যেতে পারেন, ইটস আপ টু ইউ। মানে আমাদের টার্গেট হচ্ছে আপনাদেরকে একটা ইনসাইট দেওয়া যে হ্যাঁ আমাদের এইখানে আপনাদের এই নলেজ গুলি আপনারা পাবেন, যদি আপনারা ফুল ক্লাস করেন এই নলেজ গুলি পাবেন। হ্যান্ডস অন অবশ্যই বিভিন্ন ট্রেনিং থাকবে, হ্যান্ডস অন বিভিন্ন ক্লাস আপনাদের দেওয়া হবে, হ্যান্ডস অন বিভিন্ন অ্যাসাইনমেন্টও দেওয়া হবে, এবং সেই অনুযায়ী আপনাকে সার্টিফিকেশনটা দেওয়া হবে। আচ্ছা, সো বার্ব সুইট যেটা, সেটা হচ্ছে আপনার সিকিউরিটি টেস্টিং এর খুব ওয়াইডলি ইউজড একটা টুল। আর সেকেন্ড হচ্ছে নেসাস, ঠিক আছে, এটাও ভালো ইউজ হয়। আচ্ছা, সো আলফা, তারপর হচ্ছে আলফা এবং বেটা টেস্টিং। সো
গতকাল যেটা বলছিলাম, সো কন্ডাক্টেড বাই ইন্টারনাল ডেভেলপার অর টেস্টার বিফোর রিলিজিং টু এক্সটার্নাল ইউজার। সো আমি আজকেও এই এক্সাম্পলটা আমি দিয়েছিলাম আলফা টেস্টিং। সেটা কি হচ্ছে যে আমাদের যে নিজস্ব যে এনভায়রনমেন্ট সেখানে যে আমরা টেস্টিংটা করতেছি সেটা হচ্ছে আলফা টেস্টিং। অর্থাৎ আমি ইন ইউজারের কাছে দেওয়ার আগ মুহূর্তে যে টেস্টিংটা আমি করতেছি। আর বেটা টেস্টিং কি? কন্ডাক্টেড বাই এ সিলেক্ট গ্রুপ অফ এন্ড ইউজার বিফোর ফাইনাল রিলিজ টু দ্য জেনারেল পাবলিক। অর্থাৎ এইটা করা হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে, ঠিক আছে। ইন্ড ইউজার মানে হচ্ছে আমার আসলে ক্লায়েন্ট। ইন্ড ইউজারের কথা যখন বলা হবে তার মানে হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্ট। আর যখন আলফা টেস্টিং হবে তখন সেটা আমাদের সাইড থেকে করা হচ্ছে, বেটা মানে হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে করা হচ্ছে, দ্যাটস ইট। সো এই দুইটা টেস্টিং যখন ডান হবে তখন, হ্যাঁ বলেন। ডেটা টেস্টিং এর কি আরেকটা নাম আছে? ফিল্ড টেস্টিং। হ্যাঁ, হ্যালো। ডেটা টেস্টিং এর কি আরেকটা নাম আছে? ফিল্ড টেস্টিং। দেখেন, এক একজন বিভিন্ন নামে রাখতে পারে, তবে কমনলি ইউজ নেম হচ্ছে বেটা টেস্টিং। দেখবেন যে আপনার যখন বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, কোন সফটওয়্যার ডাউনলোড করতে যাবেন, দেখবেন যে আলফা রিলিজ, বেটা রিলিজ নামে আপনি পাবেন। কখনো পেয়েছেন এই জিনিসটা? জি জি জি, আলফা থেকে। সো বেটাটাই হচ্ছে আসলে পারফেক্ট একটা নেম। ওই ফিল্ড টেস্টিং ওইটা আসলে নিজেদের মতো করে সিম্পলিফাইড করে নেওয়া, বাট এটা আসলে খুব একটা মানে ওয়াইজ একটা ইয়া না যে ফিল্ড টেস্টিং টার্মটা ইউজ করা। বেটা টেস্টিং ইউজ করাটা বেটার, কারণ এটা আসলে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি একটা কমন একটা প্র্যাকটিস আর কি, একদম প্রপার টার্মটা ইউজ করা। আচ্ছা, আলফা টেস্টিং বেটা টেস্টিং তো গেল। সো এরপর হচ্ছে কম্পাটিবিলিটি টেস্টিং। স্যার সো এটা বিটা হ্যাঁ, টেস্টিং, স্যার বলেন। বিটা টেস্টিংটা যেহেতু ইন্ড ইউজারদের দ্বারা কন্ডাক্টেড হয়, তাহলে কি স্যার এটা ডেপ্লয়মেন্টের পরে হয়? এখানে না না এই না না গ্রুপ অফ, না, এটা হচ্ছে হ্যাঁ, ইন্ড আপনার ইউজার বলতে কাকে বোঝানো হয়েছে তাহলে? ইন্ডিজার বলতে অবশ্যই আমাদের ক্লায়েন্টকেই বোঝানো হয়, কিন্তু ক্লায়েন্টকে হচ্ছে মানে একদম ইন্ডিজার বলতে আসলে ক্লায়েন্টের মানে ধরেন আমি বিকাশের যে ক্লায়েন্ট ফর এক্সাম্পল, সো এটা তো পার্টিকুলার কিছু গ্রুপ অফ পিপল, রাইট? তাই না? পার্টিকুলার মানে গ্রুপ অফ পিপল, ফর এক্সাম্পল বিকাশ যে সফটওয়্যারটা, এটা ওনার যারা, ঠিক আছে, তারা কিন্তু অল্প কিছু মানুষ, কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশন ইউজার কিন্তু আপনি আমি, রাইট? বিটা টেস্টিং এ বলা হচ্ছিল যে এটা ক্লায়েন্ট সাইড থেকে টেস্ট করা হয় কিনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম, সো ফর এক্সাম্পল বিকাশ যে অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের মানে ওনারটা কিন্তু অল্প কিছু মানুষ, বাট মানে ব্ল্যাক ব্যাংকের একটা সাবসিডি বা সামথিং লাইক দিস। সো অল্প কিছু মানুষ কিন্তু এই সফটওয়্যারটা ওনার, সো তারা হচ্ছে ক্লায়েন্ট, বাট ইন্ড ইউজার কিন্তু হচ্ছে আমরা, ঠিক আছে। এখন তারা যখন এই সফটওয়্যারটা কেনার পর কিন্তু আমরা কিন্তু আসলে রিয়েল টাইম ইউজটা করি, বাট যখন বেটা টেস্টিংটা হবে ওই বিকাশের অ্যাপ ওনার যারা, ঠিক আছে, ওদের সাইড থেকে দেখবেন যে কয়েকজন কিন্তু টেস্ট করে দেখতেছে, আমরা কিন্তু ডিরেক্ট করতেছি না। সো আমাদের হাতে আসার আগে, অর্থাৎ গুগল প্লে স্টোরে আসার আগে, এখানে ওই বিকাশ অ্যাপ যারা ওনার তাদের থেকেই, যারা আসলে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছে, তাদের থেকে আসলে কয়েকজন ইউজার কিন্তু টেস্ট করে দেখতেছে। দেখার পর যখন তারা স্যাটিসফাইড, ওকে, এখন আপনি এটা প্রোডাকশনে দিয়ে দেন বা গুগল প্লে স্টোরে দিয়ে দেন। আমি এন্ড ইউজার মানে আপনাদের জন্য, আমাদের জন্য এটাকে রিলিজ করে দেওয়া হয়। সো ওইটাই হচ্ছে আসলে বোঝানো হচ্ছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, সো কম্পাটিবিলিটি টেস্টিং, সো এটা নিয়ে গেলাম না। সো এটা আসলে বোঝা উচিত আপনাদের যে বিভিন্ন ব্রাউজারে আসলে সাপোর্ট করে কিনা সেগুলো চেক করে দেখা, ঠিক আছে। যে আমি হয়তো কোনো একটা অ্যাপ্লিকেশন কোনো একটা অ্যাপ্লিকেশন হয়তো কোনো একটা ইয়ার জন্য ইউজ করলাম, শুধু ফায়ারফক্সের জন্য আমি সাপোর্ট দিলাম, বাট গুগল ক্রোম বা এজ অথবা সাফারি এগুলোতে কাজ করতেছে না, সো আমার অ্যাপ্লিকেশন আসলে ভ্যালুলেস হয়ে যাবে তখন। আচ্ছা, সো আমাদের লাস্ট টপিকস, হাউ টু রিপোর্ট এ বাগ। কিভাবে আমাদের একটা বাগ রিপোর্ট করতে হয়। সো বাগ রিপোর্ট করার জন্য প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ফাইন্ড দ্য রাইট প্লেস টু রিপোর্ট, অর্থাৎ প্রপার একটা প্লেস বের করা, আমরা কোথায় রিপোর্ট করব। ফর এক্সাম্পল, আমি গতকাল কিছু টুলস এর কথা বলছিলাম, গিটহাব, জিরা, বাগজিলা, এগুলোতে আমরা রিপোর্ট করি, ঠিক আছে। তবে নর্মালি অ্যাজ এ টেস্টার আমরা জিরা অথবা বাগজিলা অথবা রেডমাইন অথবা সাম আদার টুলস, যেটা আমাদের কোম্পানি বা অর্গানাইজেশন আমাদেরকে প্রোভাইড করবে, আমরা সেটাতে ইউজ করব। সেকেন্ড, প্রোভাইড এ ক্লিয়ার টাইটেল, অর্থাৎ বাগের ক্ষেত্রে আমার ক্লিয়ার টাইটেলটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ক্লিয়ার এবং কনসাইজ,
ঠিক আছে, বা প্রিসাইজ আমাদের একটা টাইটেল দিতে হবে, যাতে করে টাইটেলটা যেমন এমন না হয়, যেমন টাইটেলটা যেমন মানে 1 মাইল লম্বা না হয়, টাইটেলটা হবে জাস্ট প্রিসাইজ, খুব শর্ট ছোট একটা টাইটেল। টাইটেলটা দেখলে তো বোঝা যায় যে হ্যাঁ আমাদের প্রবলেমটা কোথায়। এখন টাইটেল আমি যদি ইতিহাস লিখি ভাই, ওইটা টাইটেল হয় না, ওইটা হয়ে যাবে আসলে খুবই একটা বিরক্তিকর একটা ব্যাপার, যে টাইটেলে আমি যদি বিশাল একটা টাইটেল লিখি, টাইটেল হবে ছোট। আচ্ছা, ছোট এবং প্রিসাইজ। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ডেসক্রাইব দ্য প্রবলেম ক্লিয়ারলি। সো প্রবলেমটা আমরা কিভাবে ক্লিয়ারলি ব্যাখ্যা করতে পারি? 1 নাম্বার হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, কি আসলে হচ্ছে এখানে, ঠিক আছে, অর্থাৎ বাগের সিমটম এবং ইম্প্যাক্ট অন দ্য ফাংশনালিটি সেটা আমাদের বলা। সেকেন্ড হচ্ছে এক্সপেক্টেড বিহেভিয়ার, অর্থাৎ আমাদের এই যে বাগটা আমরা পাচ্ছি ওটা আসলে এক্সপেক্টেড বিহেভিয়ারটা কি কি হওয়া উচিত, ঠিক আছে। তারপর স্টেপস টু রিপ্রোডিউস, অর্থাৎ কিভাবে আমরা রিপ্রোডিউস করতে পারি ওইটা ক্লিয়ারলি বলা। আমি গতকালে বলছিলাম, আজকেও বলতেছি, স্টেপ টু রিপ্রোডিউস লেখার পরেও সেভারাল টাইমস এরকম হয় যে আমাদেরকে বলে আসতে হয় ডেভেলপারকে, ভাই এটা এইভাবে কাজ করে, ঠিক আছে, এটা এইভাবে হইলে আপনি বাগটা পাবেন। মানে ডেভেলপার আসলে আপনাকে নক দিবে, যখন আপনি বাগটা রিপোর্ট করবেন ডেভেলপার তখনই নক দিবে যে ভাই এটা আমি রিপ্রোডিউস করতে পারতেছি, একটু কাইন্ডলি দেখাই দিন আমাকে। এটা অফেন আপনারা পাবেন, আপনার কিউএস সেক্টরে যখন আসবেন তখন আপনারা প্রায় পাবেন, সে বলবে যে ভাই আমাদের এনভায়রনমেন্টে ওকে আছে, আপনি দেখাই দিন কিভাবে কাজ করে, কি বা কিভাবে আসলে কাজ করে না সেটা দেখাই দিন, আপনি দেখাই দিবেন। লেখার পরেও ক্লিয়ার স্টেপ লেখার পরেও আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি ক্লিয়ার স্টেপ লিখে দিছি, তারপর ডেভেলপার বলছে ভাই এটা তো বুঝতেছি না, একটু বুঝাই দিতেন কাইন্ডলি, বা এটা আসলে কিভাবে আসলে রিপ্রোডিউস করা যায়, যদিও ক্লিয়ারলি আমি বলে দিচ্ছি স্টেপসটা কি, তা সেটাও পারতেছে না, কারণ তারা হচ্ছে কোডিং মাইন্ডসেটের তারা হচ্ছে টেস্টিং মাইন্ডসেট, তো আসলে তাদের তো না, এটা আমাদের মাইন্ডসেট। সো আমাদের মাইন্ডসেটের সাথে তাদের মাইন্ডসেটের ডিফারেন্স থাকতে হবে, নয়তো আসলে প্রপার সিংটা হবে না। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ইনক্লুড এনভায়রনমেন্ট ইনফরমেশন, অর্থাৎ প্রপার এনভায়রনমেন্ট গুলা বলে দেওয়া, যে ডিভাইসের কথা বলে দেওয়া, যে ডিভাইসটা কোনটা, ফর এক্সাম্পল অ্যান্ড্রয়েড 12, 13, 14 সেটা বলে দেওয়া, আইওএস এর ভার্সন কত, আইওএস ভার্সন যদি 14 হয় 14, 15 হলে 15 সেটা বলে দেওয়া, তারপর অ্যাপ্লিকেশনের ভার্সনটা মেনশন করা, তারপরে ব্রাউজারের কথা বলা, যেমন নর্মালি ব্রাউজার হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলা হয় যে কোন কোন ব্রাউজার, সেটার ক্ষেত্রে বলা। তারপরে 5 নাম্বার হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেওয়া বা ভিডিও, শর্ট একটা ভিডিও দিয়ে দেওয়া, যে হ্যাঁ এই ওয়ে টু অপারেট যেটা ভিডিও সেটা দেওয়া। 6 নাম্বার হচ্ছে প্রোভাইড লগ অর এরর মেসেজ, যদি লগ অথবা এরর মেসেজ গুলি বলে দেওয়া। 7 নাম্বার, এটা হচ্ছে একটা ক্রুশিয়াল পয়েন্ট, আপনি যতই ভালো বাগ রিপোর্টার হন না কেন, আপনি যতই ভালো টাইটেল লেখেন না কেন, আপনি যতই ভালো ডেসক্রিপশন দেন না কেন, স্ক্রিনশট দেন না কেন, এই পয়েন্টটা যদি ঠিক না থাকে আপনার সব ভ্যালুলেস। ফর এক্সাম্পল, আমি একটা বাগ রিপোর্ট করলাম, এখন আমার কাছে কোন একটা কিউএ আসলো, এসে বললো যে ভাই এটা তো বুঝতেছি না, একটু কাইন্ডলি বুঝাই দেন। আমি তাকে অ্যান্সার দিলাম, আরে ভাই সিম্পল জিনিসটা বুঝতে পারেন না, অথবা এইভাবে বললাম, আরে ভাই কি ডেভেলপ করছেন, এটা কোনো ডেভেলপমেন্ট হইলো, ওইখানেই সব শেষ, সে আপনার কাছে আর আসবে না। মানে টিম ওয়ার্কের জায়গাটা আসলে নষ্ট করে দিচ্ছে আমি, যদি আমি এইভাবে বলি। বাট আমি যদি এইভাবে বলি, আমার কাছে আসলো যে ভাই এটা একটু কাইন্ডলি বুঝাই, আমি হ্যাঁ বুঝাই দিচ্ছি, সমস্যা নেই, বসেন আপনি, বা আমি ব্যস্ত থাকতে ভাই আমি একটু পরে আপনাকে নক দিচ্ছি, নক দিয়ে আমি বুঝাই দিচ্ছি, আমি গিয়ে নক দিয়ে আমি তাকে বুঝাই দিলাম যে হ্যাঁ এটা এইভাবে হয়েছে, এটা বাগটা এইভাবে, বা আমি তাকে গঠনমূলক সমালোচনা কি হবে, ভাই এটা তো আসলে আপনি ভালোভাবে ডেভেলপ করছেন বাট সামহাও হয়তো মিস হয়ে গেছে, তো আমার মনে হয় আপনি এই জায়গাটা একটু ফোকাস করে দেন, এই জায়গাটা ফোকাস করে ডেভেলপটা করে দেন, তাতে মনে হয় ভালো হয়। বা আপনি ডেভেলপ যখন ডান হয়ে যাবে আপনার ডেভেলপমেন্ট ইনফরমেশনটা আমাকে একটু জানাবেন, আমি একটু টেস্ট করে দেখবো ভাই, কারণ এটা যে আবার বাগ আসে আপনাকে আবার রিপিট ওয়ার্ক করতে হবে, এর চেয়ে ডিপ্লয়মেন্ট দেওয়ার আগে আমি আমার ডেভেলপমেন্ট ইনফরমেশন আমি টেস্ট করে দেখবো, বা আপনি যে ডেভেলপ করছেন এটা ফাইন আছে বাট এখানে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার। সো আপনি যদি জেন্টেল ওয়েতে যদি তাকে অ্যাপ্রোচ করেন, কারণ সে একটা ডেভেলপ করছে, আপনি তার মানে এটা একটা হিউম্যান নেচার, আমি যদি আপনার খুদ ধরি আপনি কিন্তু আসলে আমার উপর ফেড আপ হবেন, যে দেখো আমি ক্লাস করতে আসলাম ভাই আমার খুদটা ধরতেছে, সো আপনার ভালো লাগবে না, মনে হবে যে আমি আমি ক্লাস করতে আসছি আমার কেন খুদ ধরতেছে, বা আমি একটা ডেভেলপ করছি আমার খুদ ধরতেছে, ঠিক আছে পারলে তুমি এটা ডেভেলপ করে দেখো, তার মাইন্ডসেট হবে এরকম। আর একইভাবে অ্যাজ এ টেস্টার আমি যখন একটা বাগ রিপোর্ট করতেছি, এটা ডেভেলপারের দায়িত্ব যে মানে কনস্ট্রাকটিভ ওয়েতে বলা, হয়তো আমি বাগ রিপোর্ট করছি বাট টাইটেলটা ঠিকভাবে দেই নাই, ডেসক্রিপশন ঠিকভাবে দেই না, এখন ডেভেলপার এসে যদি বলে ভাই কি বাগ রিপোর্ট করছেন, বাগ রিপোর্ট করতে জানেন না,
তখন আমার মেজাজটা যাবে খারাপ হয়ে, আরে আরে ভাই তো আমি তোমার প্রোডাক্টে খুঁত পাইছি, প্রবলেম পাইছি, আমি একটা বাগ রিপোর্ট করছি, তুমি সেটা ফিক্স করো, তা নাকি তুমি এসে এটা আমার ঠিকভাবে রিপোর্ট হয় নাই সেটা নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার জন্য। সো এটা বোথ ওয়েতে, পোলাইট এবং জেন্টাল ওয়েতে থাকতে হবে, ঠিক আছে? দুই সাইডে হইতে পারে আমি যেটা বাগ রিপোর্ট করছি অ্যাকচুয়ালি এটা বাগই না, বাট ডেভেলপারকে এটা সেটা জেন্টাল ওয়েতে আমাকে অ্যাপ্রোচ করতে হবে যে ভাই এটা যে রিপোর্ট করছেন আসলে এটা ওয়ে টু অপারেট তো আসলে এরকমই হবে, তো আপনি যে বাগটা রিপোর্ট করছেন এটা অ্যাকচুয়ালি বাগ না, ঠিক আছে? অ্যাকচুয়ালি বাগ না, হয়তো আপনি রিকোয়ারমেন্টে হয়তো এটা মিস করে গেছেন, কাইন্ডলি আপনি এটা চেক করে দেখেন, এটা এইভাবেই কাজ করার কথা। সো এইভাবে জেন্টাল ওয়েতে, বোথ ওয়েতে আসলে আমাদের মানে অ্যাপ্রোচটা করতে হবে, কারণ আমরা যদি অ্যাপ্রোচটা যে হার্ড ওয়েতেও করি সেটা আসলে খুব ডিস্ট্রাকটিভ হয়ে যায়। আচ্ছা, লাস্ট ওয়ান। সো বাগ, একটা এক্সাম্পল বাগ রিপোর্টের টাইটেল কি দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ক্র্যাশ হোয়েন ক্লিকিং সাবমিট বাটন, এটা হচ্ছে বাগের টাইটেল। ডেসক্রিপশন, when I click on the submit button after filling out the form the application crashes, the app does not respond and I have to restart it. এটা হচ্ছে ডেসক্রিপশন। তবে expected behavior, after filling out the form I should be redirected to a confirmation screen or something like that. Steps to reproduce, open the app, fill in the form with any details. 3 number, click in the submit button. 4 number, application crash immediately. গেল। এবার আসি ডিভাইস, আইফোন 13, iOS 15.3, অ্যাপ্লিকেশন ভার্সন 2.1.4, ব্রাউজার ইফ অ্যাপ্লিকেবল, যেহেতু আমি মোবাইলে সো এটা অ্যাপ্লিকেবল না, এরর মেসেজ অ্যাপ স্টপড আনএক্সপেক্টেডলি। সো অ্যাটাচমেন্ট আপনাকে স্ক্রিনশট এখানে দিয়ে দিলাম। সো এটাকে ক্লিয়ার কিভাবে বাগ রিপোর্ট করবেন? জি ক্লিয়ার। ওকে ওকে, সো দ্যাট ইজ অল ফর টুডেস ক্লাস। সো আপনাদের সাইড থেকে যদি কোনো কোশ্চেন থাকে আমি নেব, আর যদি না থাকে আমরা ক্লোজ করে দিব, যেহেতু না আমাদের সময় হয়ে আসছে। আপনাদের অনেকেই গতকাল বলতেছিলেন একটা নামাজ। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ম্যানুয়াল টেস্টিং এর ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়, জাভা স্ক্রিপ্ট নাকি শুধু জাভা? আসলে ম্যানুয়াল টেস্টিং এর ক্ষেত্রে তো আপনার কোডিং এর খুব একটা ইম্প্যাক্ট এখানে মানে ইউজ নাই বললেই চলে, যেহেতু আপনি ম্যানুয়াল টেস্টিং করবেন, সো আপনি এটা স্ক্রিপ্টিং কিছু করতেছেন না এখানে। বাট আপনার পাইথন জাভা বাট লাগে ম্যানুয়াল টেস্টিং এ আসলে ম্যানুয়াল টেস্টিং এর জন্য আপনার দরকার, বাট আপনি জাভা বা পাইথন যেটাই শিখেন সেটাই ওকে আছে, কোনো সমস্যা নেই। বাট আমি সাজেস্ট করবো যদি পসিবল হয় আপনি জাভার দিকে ফোকাস করেন, আর যদি জাভা খুব বেশি হার্ড মনে হয় তাহলে পাইথনের দিকে যান, কারণ পাইথনটা শেখাটা কম্পারেটিভলি ইজি রাদার দেন জাভা। বাট যেটাই শিখেন না কেন ভালোভাবে শিখবেন। পাইথন জাভার থেকে অবশ্যই মানে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ ইজি। তো কিন্তু জাভার তো হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড একটা আছে, জাভার কম্প্যাটিবিলিটি এবং রিসোর্স সব জায়গায় বেশি আর কি। স্বাভাবিক তো ভাই, কারণ জাভা সিকিউরিটি হচ্ছে অন্য লেভেলের। আচ্ছা ঠিক আছে, বাট আপনি মানে পাইথনটা আসলে ইন ফিউচারে পাইথনটা আসলে মানে খুব ভালো পজিশনে যাবে আর কি, পাইথনের ফিউচার খুবই ভালো। এখন তো পাইথন দিয়ে অনেক অ্যাপ্লিকেশন ডেভ হচ্ছে, অনেক অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে, পাইথন শিখতে পারেন। আমি বলবো যে পাইথনটা আপনি মানে পাইথন থেকে ফোকাস করতে পারেন, যদি আপনার কাছে জাভা আছে পাইথনটা ইজি মনে হয় আপনি পাইথনটা আপনি ফোকাস করেন, মানে যেটা আপনার ভালো লাগে। ইভেন আপনি জাভা পাইথন মানে কোনটাই না শিখে আপনি যদি নর্মাল আপনি গোল্যাংও শিখতে চান বা পিএইচপি শিখতে চান, ফ্লাটারও শিখতে চান, আপনি যে ল্যাঙ্গুয়েজ জানেন না কেন ভাই, আমি শুরুতে একটা কথা বলছি, জ্যাক অফ এভরিথিং মাস্টার অফ নাথিং, এটা খুব ডেঞ্জারাস। ল্যাঙ্গুয়েজ একটা শিখেন, সেটা আপনার পিএইচপি শিখেন, আপনি যদি এটা টপ টু বটম জানেন ওইটাতেই আপনার ক্যারিয়ার ভালো পজিশনে যাবে। কিন্তু আপনি সবই জানেন, কিছু কিছু জানেন বাট ডিটেলস কোনটা জানেন না, ওটা আপনার ক্যারিয়ারে কোনো বুস্ট আপ আনতে পারবে না। ঠিক আছে ভাই, ক্লিয়ার। ওকে, সো আপনার থেকে যদি আর কোনো কোশ্চেন না থাকে দেন এবি টেস্টিংটা কি? হুম, এবি টেস্টিং কি টেস্টিং বলতেছেন? এবি টেস্টিং
এ বি টেস্টিং এটা জি ভাইয়া আলফা এবি বিটা টেস্টিং আলফা বিটা নাকি এটা? এটা কি ভাইয়া আলফা বিটা বলে নাকি সেজন্য এটা জানি না, আমি এবি টেস্টিং এর নাম না শুনছি। না না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই এ এ বাই বি টেস্টিং যেটাকে বলতেছেন জি ভাইয়া এ অবলিক বি আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে আপনার স্পিড টেস্টিং বলে ওইটাকে এটা হচ্ছে আপনার মানে আপনার যে ধরেন এটা সাধারণত আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে করা হয় ঠিক আছে যখন আপনার দুইটা ভার্সন থাকে ওয়েব পেজের যখন দুইটা ভার্সন থাকে সেই দুইটা ভার্সনে আসলে আপনার মানে কম্পারিজন বা মার্কেটিং এইগুলা আসলে কোনটা বেটার হবে সেটা আসলে চেকটা করে দেখা ওইটা ওইটা আসলে মানে কমন ফর্ম হচ্ছে আপনার সম্ভবত স্পিড টেস্টিং বলে স্পিড টেস্টিং বা কাইন্ড অফ সম্ভবত স্পিড বা বাকেটের মতো কোনো একটা টেস্টিং বলা হয় কারণ ওইটা আসলে অনেস্টলি আমি যদি বলি ওইটা কখনোই আমরা ইউজ করিনি বাট এটা টার্মটা সম্ভবত এ অবলিক বি টেস্টিং এ বাই বি টেস্টিং আর কি এ বি টেস্টিং এ বাই বি টেস্টিং জি ভাইয়া। জি ভাই অনেক জায়গায় শুনি যে গ্রে বক্স টেস্টিং, মানে গ্রে বক্স টেস্টিং কি হোয়াইট বক্স আর ব্ল্যাক বক্স টেস্টিং মিক্স কি গ্রে বক্স টেস্টিং? কাইন্ড অফ কারণ মানে একটা সে আসলে গ্রেটা হচ্ছে আপনার মিক্স বলতে আপনার ওইখানে ক্ষেত্র বিশেষে হচ্ছে আপনার ব্ল্যাক বক্সও হইতে পারে ক্ষেত্র বিশেষে আপনার আসলে হোয়াইট বক্সও হইতে পারে গ্রে বক্স হচ্ছে আপনার মিক্স একটা টেস্টিং মিক্স একটা ফর্ম অর্থাৎ ক্ষেত্র বিশেষে আপনাকে কিছু ব্ল্যাক বক্স টেস্টিং করতে হইতে পারে ক্ষেত্র বিশেষে আপনাকে কিছু আপনার হোয়াইট বক্স বা স্টেটমেন্ট ব্রাঞ্চ এগুলো টেস্টিং হইতে পারে মিক্স একটা ফর্ম এটা কি মানে হোয়াইট বক্স প্লাস ব্ল্যাক বক্স হচ্ছে কি দুইটা একসাথে যখন করা হয় এটাকে গ্রে হ্যাঁ বলতে বক্স পারেন টেস্টিং? হ্যাঁ বলতে পারেন ডেফিনিশনটা কি? সিম্পল যখন আপনার এটা হচ্ছে মিক্স ফর্ম অফ টেস্টিং গ্রে বক্স টেস্টিং যেটা ঠিক আছে গ্রে বক্স হচ্ছে বা মিক্স ফর্ম একটা টেস্টিং মানে এটা হচ্ছে আপনার যখন মানে মানে দুইটাকে কম্বাইন করা মানে যেটাকে আপনি বলতে পারেন যে মানে হোয়াইট বক্স এবং ব্ল্যাক বক্স দুইটা একটা কম্বাইন্ড ফর্ম ঠিক আছে আপনি যদি হোয়াইট বক্স টেস্টিং জানেন আপনি যদি ব্ল্যাক বক্স জানেন সো দুইটা আপনার জন্য ইজি কারণ আপনি হোয়াইট বক্স জানেন কারণ ব্ল্যাক বক্স আপনি ইজিলি করতে পারেন বাট হোয়াইট বক্স আসলে আপনাকে কোডিং এর একটা ভালো একটা নলেজ থাকা লাগে সো ওইটা মেক শিওর করা যে হ্যাঁ আপনার কোডিংটা নলেজ আপনার ভালো আছে সেক্ষেত্রে আপনি হোয়াইট বক্স করতে পারবেন হোয়াইট বক্স যখন থাকবে তখন কোম্পানি আসলে বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে গ্রে বক্সও অনেক কোম্পানি ফলো করে হ্যাঁ যেমন মিক্স একটা ফর্ম যেমন কিছু ক্ষেত্রে হয়তো টেস্টাররা হয়তো ব্ল্যাক বক্স করবে কিছু ক্ষেত্রে হোয়াইট বক্স করবে সো দুইটার কম্বাইন্ড ফর্মই হচ্ছে গ্রে বক্স এবার ডকুমেন্টেশন কি বা ক্লাস গুলো কি এই সাইডে মানে আপলোড করা থাকে? বুঝিনি আপনার কথা মানে আজকে যে এই ডকুমেন্টটা আপনাকে জি জি দেখা না এইটা তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দিব ওকে ম্যাম, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আর তারপর যদি আপনার মনে করেন যে হ্যাঁ আপনার ইন ফিউচার আসলে আরো কিছু আসলে জানতে আগ্রহী কারণ এটা তো টেস্টিং একটা বেসিক আপনাদের কিছু আইডিয়া দেওয়া বাট এটা তো আসলে ফুল কোনো আসলে কোর্স না ফুল কোর্স হলে আসলে আপনারা মানে এ টু জেড আপনার সবই জানতেন মানে টেস্টিং এ কিভাবে করতেছে তারপরে মানে টোটাল কারণ এটা তো আসলে নর্মালি আমরা যে মানে আমি তো আপনাদের এখানে আসলে রাশিদ হচ্ছে আমার ছোট ভাই সো ভার্সিটির ছোট ও রিকোয়েস্টে আসলে আসা নর্মালি আমি আসলে বাইরে ক্লাস নিই না সাধারণত আমার পছন্দ না বাট ইউনিভার্সিটির ছোট ভাই ও রিকোয়েস্ট যখন করলো পরে আসলে ও রিকোয়েস্টে আসলে আসা তো আমি নর্মালি বিজেআইটি একাডেমি নাম হয়তো শুনে থাকবেন আপনারা জি স্যার ট্রেনিং। হ্যাঁ আমি আসলে ওইখানেই ক্লাস সাধারণত নেই টেস্টিং এর ব্যাচ আসলে আমি ওইখানে ক্লাস নেই আর কি ম্যানুয়াল এবং অটোমেশন টেস্টিং ক্লাসটা আমি ওইখানে নেই কোন একাডেমির কথা বললাম যে বিজেআইটি একাডেমি ওটা আমাদের সফটওয়্যার কোম্পানি একটা ইন্টারনাল মানে আলাদা একটা ডিভিশন আপনারা ইন্টারনেটে দেখে নেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। আসসালাম